হ্যালো এভরিওয়ান, আমি আসিফ স্যার, তোমাদের জিওগ্রাফি মেন্টর। ওয়েলকাম টু সিডিএ 9-10 চ্যানেল। আজকে আমি তোমাদের বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। এই বায়ুমণ্ডল অধ্যায়টি তোমাদের আসন্ন যে মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো থেকে প্রশ্ন তোমাদের পড়ার পরও মাথা থেকে যেন বেরিয়ে যেতে চায়, মাথার ভিতরে যেন প্রশ্ন ঢুকতেই চায় না। তো একবার রিভাইজ দ্রুত করে নাও, দেখবে আমার সঙ্গে সঙ্গে রিভাইজ করে নাও, দেখবে মাথা থেকে আর বেরোচ্ছে না। তোমাদের অনেক চাহিদা ছিল যে স্যার বায়ুমণ্ডল সম্পর্কে কিছু বলুন, বায়ুমণ্ডল অধ্যায়টা থেকে আমাদের প্রশ্ন করান। তো তোমাদের দাবি মতো, তোমাদের আবদার মতো আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি। টোটাল আলোচনা করব, আলোচনার মাধ্যমে প্রশ্নগুলো বলে দেবো। প্রথমে দেখো, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বিভিন্ন যে গ্যাস রয়েছে, জলকণা রয়েছে, ধূলিকণা রয়েছে এবং একটা ঘন আচ্ছাদন করে রয়েছে, তাকে বলে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের সবচেয়ে গভীর অংশে, সব থেকে নিচের অংশে আমরা বাস করি। বায়ুমণ্ডলের বিস্তার কতটা? বায়ুমণ্ডলের বিস্তার আমাদের যে ভূমি রয়েছে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো, সেখান থেকে বা সমুদ্রতল থেকে বলতে পারো ওপর দিকে 10,000 কিমি পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তার লাভ করেছে। এখন এই বায়ুমণ্ডলের উপাদান কি? বায়ুমণ্ডলে কি কি গ্যাস থাকে? বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি, সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস রয়েছে? আমরা উপাদানগুলো একটুখানি দেখে নিই। বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে রয়েছে, বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা, নাইট্রোজেন। 78.084%, বা তোমাদের ক্ষেত্রে এত সংখ্যাটা মনে রাখার দরকার নেই, 78% মনে রাখলেই হবে। ওই বিশাল আয়তন জুড়ে রয়েছে, বিশাল জায়গা জুড়ে রয়েছে নাইট্রোজেন। এছাড়া রয়েছে কি? অক্সিজেন, 20.946% অক্সিজেন রয়েছে। এছাড়া রয়েছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড। একবার লক্ষ্য করে দেখো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। তাতেই আমাদের এই জীবগুলোর কি অবস্থা। এছাড়া বাড়তি জিনিস হিসাবে রয়েছে নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন। এই সমস্তগুলো হচ্ছে 0.003%। এছাড়া কিছু পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। তো বায়ুমণ্ডলের মূল উপাদান বা সব থেকে প্রধান, সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে? নাইট্রোজেন। এই প্রশ্নটা কিন্তু বারে বারে আসে, এই প্রশ্নটা। ওকে, আচ্ছা। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও কিন্তু আমাদের বারে বারে রয়েছে। বায়ুমণ্ডলে এইসব উপাদানগুলো, এইসব গ্যাসীয় উপাদানগুলো কিন্তু সব জায়গায় সমান পরিমাণে নেই, কোথাও কম তো কোথাও বেশি। আবার কিছু কিছু জায়গায় কিন্তু সমান পরিমাণে বা সমান অনুপাতে রয়েছে। এগুলোই আলোচনা করবো এরপরে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা একবার দেখে নিই। আমরা যদি দেখি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের প্রধান দুটি ভাগ দেখব। যদি আমার এই স্থান হয়, এখান থেকে প্রধান দুটো ভাগ, আমি এখানে আসছি পরে। প্রধান বায়ুমণ্ডলের দুটো ভাগ, একটা নিচের অঞ্চল যেখানে আমরা থাকি, থেকে একেবারে বলতে পারো থার্মোস্ফিয়ার পর্যন্ত। এই যে ভাগটা রয়েছে, এটাকে বলা হয় সমমণ্ডল। সমমণ্ডল, মন দিয়ে শুনবে, সমমণ্ডল। আর এটাকে বলা হয় বিষম মণ্ডল। কি বলা হয়? বিষম মণ্ডল, তাই না? মনে রাখতে হবে, সম মানে কি? সমান, হোমোস্ফিয়ার বলা হয়। আর বিষম মানে কি? সমান নয়, হেটারোস্ফিয়ার বলা হয়। হেটারো মানে সমান নয়, হোমো মানে সমান। এখানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো একটু আগে বললাম, কি কি উপাদান? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সমান অনুপাতে থাকে। তাই এই স্তরটাকে বলা হচ্ছে কি? সমমণ্ডল। সমান অনুপাতে থাকে, সবগুলো সমান থাকে না, সমান অনুপাতে থাকে। আর এই অংশের কোন অনুপাতে ঠিক ঠিকানা থাকে না, সব পরিমাণ গ্যাস থাকেও না, থাকলেও কোথায় কম হাইড্রোজেন তো কোথাও বেশি হাইড্রোজেন, বিভিন্ন রকম থাকে, কি বিষমমণ্ডল বলা হয়। উপরের দিকে আমাদের এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার স্তর রয়েছে। ম্যাগনেটোস্ফিয়ার এইটা, এই স্তরগুলো। তো আমি একটা সামগ্রিক ডায়াগ্রাম এনেছি, সেখানে দেখো এক একটা স্তর হিসাবে আমি একটু আলোচনা তোমাদের করে দিই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মাঝে একটি কাল্পনিক রেখা রয়েছে। এই কাল্পনিক রেখাটাকে বলা হয় টার্বোপজ। কি বলা হয়? টার্বোপজ। রেখাটা কি? টার্বোপজ। এছাড়াও এখান থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলবো, তোমরা শুনবে, শুনলেই হয়ে যাবে। সব থেকে নিচের যে স্তরটা সম্পর্কে আসি, তোমরা শুনেছো কি? ট্রপোস্ফিয়ার। সব থেকে নিচের যে স্তরটার কি নাম?
ট্রোপোস্ফিয়ার, যে স্তরে আমরা বাস করি, যে স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ যে প্রাকৃতিক ঘটনাগুলি হয় এই স্তরেই হয়। এই স্তরে দূষণকারী উপাদানগুলো রয়েছে, এই স্তরেই মেঘ তৈরি হয়। এই স্তরকে ঘনমণ্ডল বলে। কোন স্তরকে ঘনমণ্ডল বলে? কোন স্তরকে ঘনমণ্ডল বলে? ঘনমণ্ডল বলে ট্রোপোস্ফিয়ারকে। কি বলে? ঘনমণ্ডল। গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো লিখে রাখতে হবে। ঘনমণ্ডল কেন বলে? কারণ এই স্তরটা সব থেকে বেশি ঘন। কেন ঘন? বাতাসের উপরে এতগুলো স্তর রয়েছে, এতগুলো অণু, ওর উপর কি চাপ দিচ্ছে। আমার উপর যদি কয়েকটা বস্তা চাপিয়ে দেওয়া হয়, আমি কিভাবে দাঁড়াতে পারবো? চাপে সংকুচিত হয়ে যাব। এখানে অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে। তাহলে খুব কাছাকাছি থাকলে ঘনত্ব কি হয়? বেড়ে যায়। তাই একে বলা হচ্ছে ঘনমণ্ডল। আবার একে বলে ক্ষুব্ধ মণ্ডল। কি বলে? ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে রেগে আছে এমন। মানুষ যেমন রেগে গেলে ফোঁস ফোঁস করে, একদম হ্যাঁ কি হয়েছে বাবারে, হ্যাঁ এরকম রেগে গেলে করে। তো এই মণ্ডল অর্থাৎ এই জায়গাটায় কিন্তু ঝড় বৃষ্টি হয় বলে পরিবেশে একটা অশান্ত ভাব থাকে, তার জন্য একে ক্ষুব্ধ মণ্ডলও বলে। কারণ সহ তুমি লিখবে তোমার নিজের ভাষায়, মনের মতন করে লিখবে, কোনো অসুবিধা নেই। যা শুনছো যা বুঝছো সেটাই লিখবে, তাহলেই হবে। একবার শুনে নাও, এখন নতুন করে জানার তো কিছু নেই, জাস্ট শুনে রাখো তাহলেই হবে। সামনে আর কটা মাত্র দিন। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার সম্পর্কে হলো, এই স্তরের তাপমাত্রা কিন্তু যদি তুমি নিচ থেকে উপর দিকে ওঠো, তাপমাত্রা কমতে থাকে, বাড়তে থাকে না, কমতে থাকে। তাপমাত্রা কমতে থাকে, যতই উপরে যাবে কমতে থাকবে। এখন প্রশ্ন, কমতে কমতে হবে কত? এখান থেকে যখন যতই উপরে থাকবে, দেখো এখানে বরফ রয়েছে, কমতে 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 এই যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারের যে শেষ সীমা, যাকে বলা হয় ট্রোপোপজ। কি বলা হয়? ট্রোপোপজ। পজ মানে থামা, যেখানে উষ্ণতা আর হ্রাস বৃদ্ধি হয় না, থেমে যায়, সেই লাইনটায় টেম্পারেচার কত থাকে? না, টেম্পারেচার হয়ে যায় -56 ডিগ্রি সেলসিয়াস। তবে তুমি কোনো কোনো বইয়ে 57 পেতে পারো, ওগুলো এসে যায় না কিছু, 56 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তাহলে এটা কি তোমাকে মনে রাখতে হবে? উপর দিকে উঠলে তাপমাত্রা কমে না বাড়ে? কমে, একদম ঠিক। এবার ট্রোপোস্ফিয়ারের মূল জিনিস এগুলো। এই যে তাপমাত্রা উপর দিকে গেলে কমে, একে ল্যাপস রেট বলে। কি বলে? ল্যাপস রেট। কি বলে? ল্যাপস রেট, অর্থাৎ তাপমাত্রা হ্রাসের গড়। সেটা কত? প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিমি, একে কি বলে? ল্যাপ রেট। ওকে, চলো এরপরে এরই উপরের স্তর, মানে এবার আমরা পেরিয়ে যাব কোথায়? এবার আমরা পেরিয়ে যাব এই অংশটাকে কি বলে বললাম? এই অংশটাকে বলে ট্রোপোপজ। 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 এই ট্রোপোপজ পেরিয়ে আমরা কোথায় যাব? পরবর্তী স্তরে যাব, তার নাম শান্তমণ্ডল, যাকে বাংলাতে বলা হয় শান্তমণ্ডল, ঠিক আছে? আর ইংলিশে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার নয়, স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ শান্তমণ্ডল নামেই বোঝা যাচ্ছে অংশটাকে কি বলা হয়? শান্ত। নামগুলোকে দেখবে, শান্তমণ্ডল, তাই তো? এই অঞ্চলটা, এই মণ্ডল মানে অঞ্চল আর কি। মণ্ডল মানে এরকম না যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে বায়ুমণ্ডল কাকে বলে, যে মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তাকে বায়ুমণ্ডল বলে, সেরকম নয় বাবু। মণ্ডল মানে অঞ্চল, শান্ত। অঞ্চলটা কেমন থাকে? শান্ত থাকে একদম। তাহলে কেন শান্ত থাকে না? এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত যে প্রাকৃতিক ঘটনাগুলো এই স্তরে হয় না। তাহলে কি এই স্তরে মেঘ দেখা যায় না? না, বৃষ্টি হওয়ার মতো মেঘ দেখতে পাওয়া যায় না। এই স্তরে হালকা হালকা সাদা কিছু মেঘ দেখতে পাওয়া যেতে পারে, যাকে বলা হয় মুক্ত মেঘ, ঠিক আছে? মাদার অফ পার্ল ক্লাউড, মুক্ত মেঘ, বা বলা হয় শক্তিক মেঘ। তো সেই মেঘে বৃষ্টিপাত হয় না। শান্তমণ্ডল বা আবহাওয়ার গোলযোগ থাকে না বলে জেট যে প্লেনগুলো, ছোটবেলায় তোমরা যাকে রকেট বলে মানে বলে ভুল করতে বা ভাবতে যে রকেট যাচ্ছে, ওভাবে তো রকেট যায় না। রকেটকে ওভাবে দেখা যায় না, ও তো সোজা যায়। তো ওটা জেট প্লেন। ওর থেকে নির্গত যে দূষণগুলো, ধোঁয়াগুলো, সেগুলো এই স্তরের মধ্যে আকাশে দেখবে সাদা সাদা দাগ থাকে অনেক সময়। এখান থেকে যে দূষিত পদার্থগুলো বেরোচ্ছে, ধোঁয়াগুলো বেরোচ্ছে, সেগুলো যেহেতু এখানে ঝড় বৃষ্টি হয় না, বাতাসের হালচাল নেই সেরকম, তাহলে কি এগুলো অনেকক্ষণ পর্যন্ত রয়ে যায়। তাই দূর থেকে আমাদের এখান থেকে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ একটা দাগ রয়ে গেছে। তো সেটা কি? শান্তমণ্ডলে জেট প্লেন চলাচল করে। এখানে ঘটনাটা একটু আলাদা। উষ্ণতার কেসটা কি হয়? এখানে উষ্ণতা এখানে যেমন কম ছিল, এখানে উষ্ণতা যেমন কম হচ্ছিল, এই স্তরে কি উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। কি হয়? উষ্ণতা বাড়ে। এই উষ্ণতা বাড়তে বাড়তে কততে পৌঁছায়? না, ছিল কত? এখানে ছিল -56 ডিগ্রি সেলসিয়াস। এবারে -56 ডিগ্রি সেলসিয়াস মানে মাইনাসের দিকে এবারে বাড়তে বাড়তে জিনিসটা কি হয়? জিরোতে পৌঁছায়। কতটা পৌঁছায়? 0 ডিগ্রিতে পৌঁছায়। এখন 0 ডিগ্রি যে জায়গাটা পৌঁছে, সে জায়গাটা কি? এখানে যেমন ছিল ট্রোপোপজ, এখানে কি হবে? স্ট্র্যাটোপজ। অর্থাৎ
এবার শান্তমণ্ডল আমরা ছাড়বো, এবার আমরা শান্তমণ্ডল ছাড়বো, তার মানে লাস্ট যে অংশটা সেটার নাম কি স্ট্র্যাটোপজ। শান্তমণ্ডল ছাড়ার পর আমরা কোথায় পৌঁছাবো? মেসোস্ফিয়ারে। হ্যাঁ, যেই স্তর সব থেকে শীতল, মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতল স্তর, সব থেকে শীতল, সব থেকে শীতল। কত না -92°C, তবে কোনো কোনো বই 93 থাকতে পারে। -92°C পর্যন্ত টেম্পারেচার যে চলে যায়, -92°C এই স্তরে থাকে। আর এই স্তরে এসেই উল্কাপিণ্ড ছাই হয়ে যায়। উপর থেকে যে উল্কাগুলো পড়ে, যদি না ছাই হতো, এখানে এসে গর্ত হয়ে যেত বা কি ঘটনা ঘটতো, তো আমরা হয়তো বেঁচেও থাকতাম না। তাহলে বায়ুমণ্ডল থাকার ফলে উল্কাপিণ্ড কিন্তু পুড়ে ছাই হয়ে যায় বায়ুর ঘর্ষণে। এই স্তরে এসে কি হয়, ও নিজেকে ঠিক রাখতে পারে না, ছাই হয়ে যায়, আমরা বেঁচে থাকি। তাহলে মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড কি হয়ে যায়? ছাই হয়ে যায়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের উপরের অংশকে মেসোপজ হবে, থার্মোস্ফিয়ারের উপরের অংশকে থার্মোপজ হবে। পজ মানে থামা। হ্যাঁ, থার্মোপজ সম্পর্কে কি বলবো? থার্মো নামটা তুমি যেখানেই পাবে সেখানে বুঝবে যে একটা উষ্ণতার ব্যাপার রয়েছে, তাই না? যেমন বিজ্ঞানে তোমরা দেখছো থার্মোন্যাস্টি চলন, তার মানে কি? থার্মোমিটার ভৌত বিজ্ঞানে দেখছো, থার্মো অর্থাৎ বোঝাচ্ছে কি টেম্পারেচার, উষ্ণতা। কি হয়? এটি উষ্ণতম স্তর, উষ্ণতম স্তর। তবে হ্যাঁ, আমরা কিন্তু এর পরের ক্ষেত্রে উষ্ণতা একটু বাড়তে দেখতে পারি, 1600 যেতে পারে, কিন্তু ধরা হয় কোনো কোনো সময় যেটি হ্যাঁ উষ্ণতম স্তর। কেন না 1200°C তাপমাত্রা বেড়ে যায়। ছিল -92, হয়ে গেল 1200°C টেম্পারেচার। এই জায়গাতে, এই জায়গাটা দেখতে পাওয়া যায় 1200°C, এটি উষ্ণতম। এরপরেও কিছু কিছু সময় টেম্পারেচার বাড়ে বা ওই 1200-র কাছাকাছি থাকে। আচ্ছা, তাহলে উচ্চতা কতটা? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। এটার উচ্চতা আমরা পাবো প্রায় 18 কিমির মতন। নিরক্ষীয় অঞ্চলে আলাদা 8 কিমির কাছাকাছি, এখানে 18। তবে কোনো কোনো বইতে 16 থাকে। মাথায় তাহলে আবার একটা টেনশন, স্যার লিখবো কোনটা? 16 লিখলে যদি নাম্বার কেটে দেয়, 18 লিখলে যদি নাম্বার কেটে দেয়, না, 16-18-র কাছাকাছি যে কোনোই তুমি লেখো, নাম্বার কাটবে না। আচ্ছা, এটা কত? 18 থেকে 50 কিমি। তোমাকে এগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। 18 থেকে 50 হয়েছে। আর বাকি এদিকে গুলো অতটা দরকার নেই। থার্মোস্ফিয়ারে কি জিনিসটা কি? এর একটা ছোট ভাগ রয়েছে, কি না এর ভিতরেই থাকে আয়ন মন্ডল বা আয়ন স্ফিয়ার। কোনো কোনো বইতে এখানে আলাদা করে ব্যাখ্যা করা থাকে, কোনো বইয়ে থাকে না। তোমাদের এই পার্টটা ভৌত বিজ্ঞানে প্রথম অধ্যায়ে আবার পেয়ে যাবে। থার্মোস্ফিয়ারের ভিতরে একটা অংশ থাকে আয়ন মন্ডল, আয়ন মন্ডল বা আয়ন স্ফিয়ার। আয়ন মন্ডলে কি হয় না, আয়ন মন্ডলে ওই আয়নিত অবস্থায় থাকে। তাই আমাদের পৃথিবীর যে মেরু অঞ্চল, সেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায় অরোরা বা মেরু জ্যোতি, নানা রকমের আকাশ, নানা রঙের আকাশ দেখতে পাওয়া যায়। আর এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ কোন স্তরে? আয়ন মন্ডলে। বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ কি হয়? প্রতিফলিত। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঝে মধ্যে বিভিন্ন টেস্ট পেপারে তোমাদের ঘুরে ঘুরে আসছিল, মানে যেন একটা ইঙ্গিত দিচ্ছে যে আমি আসবো তোদের কাছে এবার পরীক্ষায়, মাধ্যমিকে। সেটা কি না, ওজোন মন্ডল বা ওজোন স্তর কোথায় অবস্থান করে? এই এতগুলোর মধ্যে এখানে ওজোন স্ফিয়ার তো নেই। ওজোন স্ফিয়ার কোথায়? না, ওজোন স্ফিয়ার হবে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপর অংশে। কোথায় বললাম? স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের উপর অংশে কে থাকে? ওজোন মণ্ডল। ওজোন মণ্ডল, ওজোন মণ্ডল। ওজোন মণ্ডল কোথায় থাকে? না, শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে থাকে। এটা বারবার আমরা রিপিট পেয়েছি বিভিন্ন জায়গায়, ওজোন মণ্ডল। ওজোন সম্পর্কে আসছি ধীরে ধীরে ডিটেলসে। আচ্ছা, এক্সোস্ফিয়ার, তারপরে কি কোনো স্তর আছে? ম্যাগনেটোস্ফিয়ার আছে। কি আছে? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের শেষ অংশে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। কোথায় দেখতে পাওয়া যায়? ম্যাগনেটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। কি বললাম? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায়? ম্যাগনেটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। আচ্ছা, কার্মেন রেখা কি? তোমাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম, দেখি যারা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ পারো কিনা। যদি পারো উত্তরটি কমেন্টে লিখবে, আমি উত্তর দেবো। যদি না পারো তাও লিখবে, উত্তর দিয়ে দেবো। যে কার্মেন রেখাটা কি? আমি তোমাদের অপেক্ষায় রইলাম, দেখি কে কত ভালো পড়াশোনা করছো। আচ্ছা, চলে আসবে। এখানে আর তেমন কিছু নেই, তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা স্তরগুলো মোটামুটি আলোচনা করলাম, যেগুলো এক্সামে আসতে পারে। বেশি কিছু না, সহজ সহজ জিনিসই আসে। আচ্ছা,
বলবো স্যার একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশনগুলো বা কৃত্রিম উপগ্রহগুলো কোথায় অবস্থান করে। স্যার এটা পরীক্ষাতে এটাও টেস্ট পেপারে পড়েছে, আমি জানি, আমি দেখেছি, কিন্তু উত্তর কি? এটা হবে এক্সোস্ফিয়ার। কি হবে উত্তর? উপগ্রহ, কৃত্রিম উপগ্রহগুলো কোথায় অবস্থান করে? এক্সোস্ফিয়ারে অবস্থান করে। হয়ে গেছে। আমরা কিন্তু আস্তে আস্তে পরের স্লাইডে এগোবো। বললাম যে ওজন সম্পর্কে আমাদের কিন্তু বেশ ভালো জ্ঞান থাকতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন এবারে আসতে চলেছে তোমাদের। আচ্ছা, ওজন বিনাশ। ওজন বিনাশ একটা প্রশ্ন, যে ওজন এই গ্যাসটা আবিষ্কার করেন কে? আবিষ্কারক কে? আবিষ্কারক কে? ওজনের আবিষ্কারক। ওজনের আবিষ্কারক হচ্ছে স্কোনবি। কি বললাম নামটা? বিজ্ঞানী স্কোনবি। আর ওজন হোল বা ওজন যে স্তরের ক্ষয় হচ্ছে, এই ওজন হোল বা ওজনের ক্ষয়ের আবিষ্কারক কে? ওজন ক্ষয়ের আবিষ্কারক কে? বিজ্ঞানী ফারম্যান। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফারম্যান, বিজ্ঞানী ফারম্যান। ওজন স্তরটা থাকছে কোথায়? এটা আমাদের পৃথিবীর স্তর, বোঝা গেছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার পরে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা, স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা সেখানে কিন্তু থাকে হচ্ছে ওজন স্তর। এটা ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজন স্তর অবস্থান করে। ওজন কিছুই না, অক্সিজেনের রূপভেদ। অক্সিজেনে যেমন O2 থাকে, সেই রকম ওজনে কিন্তু O3 থাকে। অর্থাৎ একটা না, তিনটে ওজন। একটা একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন। তিনটে অক্সিজেন পরমাণু যদি একসঙ্গে থাকে তখন আমরা তাকে বলবো ওজন। তখন আমরা কি বলবো? ওজন। এবার এই ওজনের হোল হয় কি? প্রথমে বলি ওজন যে পুরুত্ব, মানে এটার যে ঘনত্বটা, এই অংশটা, যে হ্যাঁ ঠিকঠাক আছে, ওজনের স্বাস্থ্য ভালো আছে, আমরা কি বলবো না ডবসন এককে তা প্রকাশ করি। বলতে পারি যে 300 থেকে 350 ডবসন ইউনিট। ডবসন ইউনিট বা ডিবিউ লিখতে পারো। ডবসন ইউনিটের মধ্যে থাকলে বলবো ওজনের স্বাস্থ্য ঠিক আছে। কিন্তু যদি 200 কম হয়ে যায়, 200 কম হয়ে যায়, তাহলে বলবো ওজনের স্বাস্থ্য খারাপ, ওজন স্তরের ক্ষয় হচ্ছে বা চাদরের মতন পাতলা ক্ষয় হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তখনই আমরা বলবো হ্যাঁ ওজনের বিনাশ ঘটছে। ওজন হোল মানে পুরোটাই গর্ত হয়ে গেছে, এর মধ্য দিয়ে প্রবেশ করছে সূর্য থেকে আসা অতি মারাত্মক রশ্মি ইউভি রে, অতি বেগুনি রশ্মি প্রবেশ করছে। এখন এই অতি বেগুনি রশ্মি প্রবেশ করলে হবে কি? আমাদের কিছুই হবে না, আমরা বাঁচতে পারবো না। কেন বাঁচতে পারবো না আমরা? আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করবে। ইউভি রে যদি সামান্য পরিমাণে প্রবেশ করে তাহলে আমাদের ত্বকের বর্ণ তামাটে হয়ে যাবে, ফর্সা টুকটুকে আর থাকবো না, বোঝা গেছে। একে বলে সৌরদগ্ধ। ইউভি রে তোমার ত্বকে পড়লে, ধরো এরকম জামা পরে আছো, যে অংশটা খালি আছে ইউভি রে পড়েছে, কিছুদিন বাদে দেখবে তোমার জামা যে অংশে পড়েছিলে সে অংশটা, যেটা ঢাকা ছিল, বেশ ফর্সা টুকটুকে আছে, যে অংশটা বাইরে ছিল সেই অংশটা কিন্তু কি হয়ে গেছে? তামাটে বা বাদামি বর্ণ হয়ে গেছে। এটাই হচ্ছে সৌরদগ্ধ, ইউভি রে ঢুকছে। অতিরিক্ত পরিমাণে যদি হয় যা ক্যান্সার সৃষ্টি করতে পারে ত্বকে, অর্থাৎ ক্যান্সার কোষগুলো জীবিত হয়ে যাবে, বলতে পারো যে ক্যান্সার প্রক্রিয়া বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়া শুরু হবে। তাহলে এই অতি জিনিস, মারাত্মক জিনিসটাকে আটকাচ্ছে কে? না ওজন স্তর। এর জন্য ওজন স্তরকে প্রাকৃতিক ছাতা বা সুরক্ষা বলা হয় বা রক্ষা কবচ বলে। কাকে বলে? ওজন স্তরকে বলে। এখন এটা হচ্ছে কি না, ঘটনাটা কি হচ্ছে, ইউভি রে এ কিন্তু খুব একটা খারাপও বলবো না, বোঝা গেছে। আসলে ইউভি রে যেমন ওজনকে ভাঙেও আবার তৈরিও করে, মানে ভাঙা আর গড়ার খেলা চলতে থাকে এই পৃথিবীর বাইরে। কিন্তু আমরা যেগুলো করি, আমরা কিগুলো করি, এই যে রেফ্রিজারেটর, ঠিক আছে, এসি বা বিভিন্ন রকমের আগুন নেভানোর যে বিভিন্ন গ্যাস, এগুলো যে হ্যালোন যৌগগুলো, সেগুলো যে অতি বেগুনি ওজন স্তরকে বা ওজনকে ভেঙে দিচ্ছে, সেটার আর পূরণ হচ্ছে না। তাহলে কি করে? এই যে ওজন, এটা কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়ে যায়? অক্সিজেন হয়ে যায়। এটা কিন্তু
এই স্তরে অক্সিজেন কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। নিচের স্তরে মানে আমরা যেখানে আছি অক্সিজেন বাড়ুক ঠিক আছে, ওই স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন বেড়ে গিয়ে কোনো লাভ হয় না, ওখানে আমরা থাকি না। আর এই একটা অক্সিজেন পরমাণু এ হচ্ছে পাগলা ষাঁড়ের মতো, এ একা থাকতে পারে না, খুবই ক্ষতিকর। এ এইভাবে O2 আর O ভেঙে যায়, তার ফলে আমাদের রক্ষা কবচটা নষ্ট হয়ে যায় আর ওর ভিতর দিয়ে ইউভি রে প্রবেশ করে যায়। বোঝা গেছে? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পড়তে পারে, এখান থেকে পড়তে পারে এই দুটো জিনিস যেগুলো বললাম। এছাড়া প্রাকৃতিক ছাতা কি, কিভাবে ভেঙে যাচ্ছে, বোঝা গেছে, কোথায় অবস্থান করে ওজন, এগুলো একটু যেগুলো বললাম সেগুলো একটু দেখলেই হয়ে যাবে। এবার আমরা দেখব তাপীয় আয় ব্যয়ের হিসাব। অধ্যায়টা বেশ বড়, অনেক রকম জিনিস দেওয়া রয়েছে, তাই স্কিপ করবে না, মূল জিনিস পার হয়ে চলে যাবে, তুমি পাবে না, তুমি খুঁজে পাবে না। দিয়ে কাউকে বলবে যে এই জিনিসটা তো স্যার আলোচনা করেছিল, তখন অন্যজন বলবে হ্যাঁ করেছিল, তুমি দেখতে পাবে না। তাই একটানা দেখবে, একেবারে স্কিপ করে যদি চলে যাও এক একটা পার্ট বাদ হয়ে যাবে, তোমার মাথা সেগুলো ডিলিট করে দেবে। তাহলে এই পুরো অংশটা কিসের? তাপীয় আয় ব্যয়ের হিসাব। অর্থাৎ সূর্য থেকে আগত যে রশ্মি কোন পদ্ধতিতে আসে বলতো? বিকিরণ পদ্ধতিতে আসে। বিকিরণ এলো তো কোথায় এলো? পৃথিবীতে এলো। আসলে সূর্য রশ্মির যেখানে 200 কোটি ভাগ, কি বললাম, 200 কোটি ভাগ, এই যে সূর্য রশ্মি পৃথিবীর পৃষ্ঠের যে রশ্মিটা, যে তাপীয় তাপটা, তার 200 কোটি ভাগ করেছো, 1 2 3 4, কল্পনাই করো 200 কোটি ভাগ করেছো, তার 1 ভাগ পৃথিবীতে আসে। আবার বলছি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, এবং পৃথিবী পৃষ্ঠে আসার পর যে পৃথিবী ও 100%, 1 ভাগের যে 100% নিয়ে নেয় তা নয়, মানে 1 ভাগেরও 100% নেয় না। কত নেয়? কাজে লাগায় কত? 66% কাজে লাগায়, আর বাকি 34% আবার ফেরত পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? সূর্যের মধ্যে নয়, ফেরত পাঠিয়ে দেয়, মহাশূন্যে পাঠিয়ে দেয়। তাহলে মাত্র 1 ভাগের 66% পৃথিবী কাজে লাগাচ্ছে, তাই বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। আর পাঠিয়ে দিচ্ছে মহাশূন্যে কত? বিকিরিত পদ্ধতিতেই পাঠাচ্ছে 34%, একে বলে অ্যালবেডো। কি বলে? এটা কিন্তু পড়তে পারে, অ্যালবেডো। বোঝা গেছে? অ্যালবেডো। আর এটাকে কি বলে? আগত সৌরকিরণের কার্যকরী সৌর বিকিরণ। তাহলে ছবি দেখবো, দেখিনি আগত সৌর বিকিরণ কত, সৌরকিরণ কত? 100%। তো ইটস 100% সৌর বিকিরণ আসছে পৃথিবী পৃষ্ঠে, এলো, বোঝা গেছে। আর ফেরত পাঠিয়ে দিচ্ছে অ্যালবেডো কত? 34%। এবার এগুলো একটু ডিটেলসে জানতে হবে যে এই 34%, 66 এর নয়, 34% এর কত শতাংশ কি দ্বারা ফেরত যাচ্ছে? মেঘ দ্বারা প্রতিফলিত হচ্ছে কত? 25%। মেঘে প্রতিফলিত হয়ে যাচ্ছে কত? 25%। বায়বীয় কণা দ্বারা প্রতিফলন হচ্ছে 7%। আর ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলন হচ্ছে কিন্তু 2%। এটুকু মনে রাখলেই, বাকি ভূপৃষ্ঠ বিকিরণ, এগুলো বিকিরণ, এগুলো দরকার নেই। আসছে 66, কিন্তু যাওয়ার বেলায় ওটা একটু ভাঙাটা দেখে নিতে হবে, যে মেঘ দ্বারা 25, বায়বীয় কণা দ্বারা 7%, আর ভূপৃষ্ঠ দ্বারা হচ্ছে 2%। আর কিছু এখানে দরকার নেই, আর কিছু দরকার নেই। বোঝা গেছে? যেই জিনিসগুলো দরকার কেবল এবং কেবল সেই জিনিসগুলোই তোমাদের বলছি, কারণ এবারে বোধহয় দিন নয় ঘন্টা হিসেবে তোমাকে মাপতে হবে যে আর এত ঘন্টা বাকি, তাই না? তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে জিনিসগুলো, এই ভিডিওটা লেন্দি না করে তার চটপট করে অধ্যায়টাকে রিভাইজ এক পলকে দেখে না, এইগুলো ইম্পর্টেন্ট, বাস। বোঝা গেছে? আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট জানার আগে তোমাকে কিন্তু গ্রিন হাউস কি জানতে হবে। গ্রিন হাউস এফেক্ট জানার আগে তোমাকে কি জানতে হবে? গ্রিন হাউস জিনিসটা কি। আর তার আগে তোমাদের একটি কাজ করতে হবে, যদি নতুন হও, ভিডিও দেখছো, পাশে ওই যে সাবস্ক্রাইব চিপে দাও, দিলে আচ্ছা, পাশে বেল আইকন আছে, টং করে বাজিয়ে দাও। বাজালে কি লাভ বলো তো? সবার আগে ভিডিও তোমার কাছে যাবে। আচ্ছা দাঁড়াও, একটা কাজ বাকি আছে, শেয়ার করো, লাইক করো, করেছো? চলে এসো আবার এখানে। এটি হচ্ছে একটা গ্রিন হাউস, যেগুলো ঠান্ডার, যেই দেশগুলো ঠান্ডার দেশ, যেখানে ঠান্ডার দেশে গরমের শাকসবজি হয় না, ইউরোপীয় দেশগুলো প্রধানত,
এরা এইসবে শাকসবজিতে বেশ মানে পছন্দ করে খেতে, কিন্তু বরফের জন্য ঠান্ডার জন্য হয় না। তারা একটা এরকম কাঁচের ঘর তৈরি করে। কেন তৈরি করে কাঁচের ঘর? কারণ এখান থেকে সূর্য থেকে আগত রশ্মিগুলো ভেতরে প্রবেশ করে, কাঁচের মধ্যে দিয়ে অনায়াসে তাপগুলো প্রবেশ করে, এগুলো আগত সৌর বিকিরণ প্রবেশ করে। যখন প্রবেশ করে তখন এদের যে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ বেশ বড় বড় থাকে, মানে আরামে আরামে নাচতে নাচতে ভেতরে প্রবেশ করে যায়। প্রবেশ করার পর কোথায় ধাক্কা খাবে? মাটিতে ধাক্কা খাবে। মাটিতে ধাক্কা খাওয়ার পর বিকিরিত রশ্মির বিকিরিত, বুঝা গেছে? বিকিরিত রশ্মির বিকিরিত, ঠিক আছে, এগুলো তখন আরো বড় হয়ে যায়, রশ্মিগুলো ওয়েভলেন্থ গুলো আরো বড় হয়ে যায়। তার ফলে ঢুকেছে কিন্তু বেরোতে পারে না। যখন আসে তখন ক্ষুদ্র রশ্মি, যখন যায় বড় হয়ে যায় আর বেরোতে পারে না। তার ফলে বাইরের তুলনায় ভেতরের উষ্ণতা বেড়ে যায়। এই প্ল্যানটাকে কাজে লাগিয়ে তারা কি করে? শাকসবজি। এখন পৃথিবীর ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে? পৃথিবীর ক্ষেত্রে আমরা এত পরিমাণ গ্রিনহাউস গ্যাস বলতে CO2, যার নাম প্রথমেই দেব CH4 কে, NO বা NO2, এগুলোকে দেবো জলীয় বাষ্প হবে। এই সব মানে প্রধান হচ্ছে যে CO2 50% ওই নিয়ে নিজে একা দায়িত্ব, যা আমাকে ছেড়ে দে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, দায়িত্ব। তো গ্রিন হাউস যে গ্যাসগুলো, এগুলো প্রচুর উৎপাদন আমরা করছি, যানবাহন, কলকারখানা, তাপ যে বিদ্যুৎ কেন্দ্র সব থেকে বেশি হয় কলকারখানাদের মধ্যে, ওখান থেকে এগুলো তৈরি করছি। এবার কি হচ্ছে? এগুলো পৃথিবীর ওপরে গিয়ে এইভাবে একটা স্তর তৈরি করে দিচ্ছে, পৃথিবীর ওপরে গিয়ে একটি স্তর তৈরি করে দিচ্ছে, মানে পৃথিবীর ঘোমটা বলতে পারো, ঘোমটা, পৃথিবীর ঘোমটা। এবারে কি হচ্ছে ঘটনা? সূর্যিমামা থেকে তরঙ্গ তো আসছে, ক্ষুদ্র তরঙ্গ পৃথিবীতে ধাক্কা হচ্ছে, মানে বিকিরিত, ঠিক আছে। যাওয়ার সময় কিন্তু বুঝতে পারছো তো, আসার সময় পেট খালি ছিল, যাওয়ার সময় পেট মোটা হয়ে গেছে, আর ভেতরে বাইরে যেতে পারছে না, ঢুকে গেছে ভেতরে আর বাইরে যেতে পারছে না, রয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে। আর পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন, বছরের পর বছর বেড়ে যাচ্ছে। হয়তো একদিনে বুঝতে পারবো না, কিন্তু বছরের পর বছর যদি দেখি আমরা এর এফেক্ট বুঝতে পারবো, খুব ভয়ানক এফেক্ট, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি বা বিশ্ব উষ্ণায়ন। বরফ গলে যাবে, কোনো জায়গায় প্রচুর বৃষ্টি, অনাবৃষ্টি হবে, কোনো জায়গায় অতিবৃষ্টি হবে, কোনো জায়গায় বরফ গলে যাবে, কোনো জায়গায় খরা হবে, কোনো জায়গায় প্রচুর গরম তো কোনো জায়গায় প্রচুর ঠান্ডা, মানে পাগল হয়ে যাবে পৃথিবী, সেই অবস্থায় আসছে। তো এই ঘটনা ঘটতে থাকে, ঘটাচ্ছি, তার জন্য অধিকাংশ দায়ী আমরা ঘটিয়ে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট। মূল জিনিস তো তোমাকে বুঝতে হবে ঘটনাটা কি, তারপর তুমি মাথায় ঢুকে গেল, মশলা হয়ে গেল, এবার তুমি রান্না করো না কেন, কোনো অসুবিধা নয়, বোঝা গেছে? তাহলে ঘটনাটা কি? আসছে ছোট কণা হিসাবে বিকিরিত, যাওয়ার সময় বিকিরিত বড় হয়ে যাচ্ছে আর বেরোতে পারছে না। এই ঘটনাকেই বলি আমরা গ্রিন হাউস এফেক্ট, যার এফেক্টে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা হয়। এখন প্রশ্ন, তাপরা, এই যে তাপেরা স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যায় কি কি পদ্ধতিতে? অনেকগুলোই আছে, তার মধ্যে প্রধান তিনটে জিনিস বা তিনটে বৈশিষ্ট্য হচ্ছে প্রধান। কি কি তিনটে? যার মধ্যে প্রথমে বা 1 নম্বরে যাকে রেখেছি সে হচ্ছে বিকিরণ। ভালো করে শুনবে জায়গাটা, বিকিরণ। এ হচ্ছে এমন একটা পদ্ধতি, এগুলো সব পদ্ধতি, কিন্তু তাপের স্থানান্তরের পদ্ধতি, এটা এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে তাপ যাওয়ার জন্য কারোর প্রয়োজন হয় না, এ একাই 100, কারো দরকার নেই, কোনো মাধ্যমের দরকার নেই। মানে আমি যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমার একটা মাধ্যম দরকার হবে, একটা গাড়ি দরকার হবে বা কিছু দরকার হবে, যার মধ্য দিয়ে যাব, মাধ্যমের মধ্যে, শব্দেরও মাধ্যম দরকার হবে, এর দরকার হয় না। এ কোনো মাধ্যম ছাড়াই পদ্ধতিতে কিন্তু তাপ চলে আসবে। চিন্তা করো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। মাঝে বাতাস নেই, মাঝে কোনো কিছুই নেই, আরামসে চলে আসে পৃথিবীতে, লজ্জা নেই, চলে আসে পুরো একবারে বিকিরণ পদ্ধতিতে, নির্লজ্জের মতন, কোনো মাধ্যম টাধ্যম দরকার নেই, কেউ নিমন্ত্রণ করে না, চলে আসে, দিয়ে আমরা পৃথিবীর উত্তাপ বাড়িয়ে দেয়। এই হচ্ছে বিকিরণ, যার কোনো কিছু মাধ্যম দরকার হয় না। তাহলে 2 নম্বরে কে? 2 নম্বরে হচ্ছে পরিবহন।
পরিবহন। আর 3 নম্বরে কে বলে দিচ্ছি না, ওটা পরে বলছি, আগে পরিবহন সম্পর্কে। এটা কি রকম, এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো স্টোভ বা উনুন জ্বলছে, স্টোভ বা উনুন জ্বলছে, একটা উনুনের ছবি আঁকি, হয়েছে? এই যে এরকম আগুন, এর মধ্যে একটি রড দিয়ে দেওয়া হয়েছে, উনানের মধ্যে রড দিয়ে দেওয়া হয়েছে। যে অংশটা আগুনে আছে সেই জায়গাটা প্রথমে উত্তপ্ত হয়ে যাচ্ছে, পুরো অণুগুলো একদম পুরো গরম হয়ে যাচ্ছে। তারপরে ওর সঙ্গে লেগে থাকা অণুকে, অর্থাৎ আমি একটু অণুগুলো বড় করে দেখাচ্ছি, এরকম অণুগুলো ধরে পাশাপাশি অবস্থান করছে, কল্পনা করো। কারণ অণু জিনিসটা হচ্ছে যে ঈশ্বরের মতন, কল্পনা করতে হবে। এগুলো যতই বলো না কেন এগুলোকে কিন্তু আমি দেখাতে পারবো না, তাহলে একটা অণু এনে দেখানো এই বাবা অসম্ভব। তাহলে প্রথমে ফার্স্ট যে 1 নম্বর অণুটা সে কিন্তু গরম হয়ে যাচ্ছে, ওর যতটা তাপ খাবার খেয়ে নিচ্ছে, হলো তো। তারপরে ও দ্বিতীয় জনকে দিচ্ছে যে তুই খা, খেলো। তারপরে পেট ভর্তি হয়ে গেল, তারপরে 3 নম্বরকে দিচ্ছে যে ভাই তুই খায়। এভাবে সম্পূর্ণ এটি উত্তপ্ত হওয়ার পর ধীরে 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 তাপ শেষ পর্যায়ে পৌঁছে। কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ না সম্পূর্ণ রডটা সমান পরিমাণে উত্তপ্ত হয়ে যাচ্ছে। তাহলে উনুনে রড দেওয়া মাত্রই তুমি কিন্তু দিকটা ধরতে পারবে, আর কিছুক্ষণ পর ধরলে আর শেষ হয়ে গেল, তোমার হাত পুড়ে যাবে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে? প্রথমে আগে ভূপৃষ্ঠের অংশটা গরম হয়, তারপরে ওইখানে কাছাকাছি থাকা অণুগুলো গরম হয়ে ও আশেপাশের অণুগুলোকে দেয় যে তুই নে তুই নে, গরম নে তুই, কে গরম নেবে কে গরম নেবে, কে উত্তপ্ত হয়। তারপরে গরম হয়ে গেল সেকেন্ড, তারপরে তারপরে ধাপকে দেবে থার্ড, তারপরে তারপরে ধাপকে দেবে ফোর্থ। এভাবে একের পর এক স্তরের পর স্তর গরম হতে থাকবে। তাহলে পরিবহন পদ্ধতিকে কোনো মাধ্যমের দরকার হয়? তোর ভাইয়া হ্যাঁ দরকার হয়। একটা তরল মাধ্যমের দরকার না, কঠিন মাধ্যমের দরকার হয়। কি মাধ্যমে দরকার হয়? কঠিন মাধ্যমের দরকার হয়। আর কি মাধ্যমে দরকার হয়? তরলে হয়, হ্যাঁ তরলে সম্ভব। আর কি মাধ্যমে? গ্যাসীয়, হ্যাঁ গ্যাসীয়তে সম্ভব। হয়েছে? তাহলে এই যে তীর দিয়ে ঘোরানো আছে এগুলো কি না, এটার নাম হচ্ছে পরিচলন। পরিচলন মানে ব্যাপারটা কি? চলন মানে সাধারণ অর্থে চলে যাও, বিজ্ঞানের অর্থে এসো না, মানে জীবন বিজ্ঞানে যে চলন আর গমন, যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়াচ্ছ সেটা হচ্ছে চলন, আর স্বেচ্ছায় তুমি এদিক থেকে ওদিকে যাচ্ছ সেটা গমন। সেই ব্যাপারে বলছি না, আমরা সাধারণ বলি তুই তুই চলে গেলি, ঠিক আছে, চলে যাও না, সেটা ভাবো না যে চলে গেল ছেড়ে চলে গেল, সেটা নয়। চলন হচ্ছে যে চলে যাও। তার মানে কি? এখানে কণা নিজে, এখানে যেমন কণা স্থানচ্যুত হচ্ছে না, অর্থাৎ এই কণাটি সম্পূর্ণ উত্তপ্ত হওয়ার পর পরের কণাকে তাপ দিচ্ছে, বুঝা গেছে? এখানে কি হচ্ছে? এখানে কণাটা উত্তপ্ত হওয়ার পর সে নিজে চলে যাচ্ছে, ভালো করে বুঝো, সে নিজে আসছে, নিজে এসে তারপরে উত্তপ্ত করছে। অর্থাৎ নিচের অংশটা উত্তপ্ত হওয়ার পর সে উপরে চলে যাচ্ছে, উপরের অংশকে ভাড়িয়ে দেবে তুই চলে যা, ও নিচে চলে আসছে। আবার নিচের অংশ উত্তপ্ত হয়ে উপরে চলে যাচ্ছে, উপরে এসে বলছে যা তুই চলে যা, আবারও নিচে চলে। এইভাবে একটা চক্র হচ্ছে। পরিচালন মানে চক্রের আকারে ঘুরতে থাকে। মানে ধরো পরপর তোমরা বসে আছো, পর 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 তোমরা বসে আছো, তোমাদের হাতে একটা কাগজের কুটি দিলাম, বললাম যে লাস্ট জনকে পৌঁছে দেয়। টিউশনিতে দেখবে খাতা দেওয়ার সময় অনেক সময় এরকম হয় যে খাতাটা তুমি একেবারে উঠে গিয়ে স্যারের কাছে দিলে, কিংবা তুমি তোমার পাশের বান্ধবীকে দিলে বা বন্ধুকে দিলে, পাশের বন্ধু তার বন্ধুকে দিল, তোমাদের পর 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 যে খাতা পৌঁছালো, কিংবা তুমি উঠে গেলে, বোঝা গেছে জিনিসটা? দুটো পদ্ধতি হয়। তুমি যদি নিজে উঠে গিয়ে স্যারকে খাতা দাও তাহলে সেটা হবে পরিচলন, স্যার খাতা দিলেন আবার তুমি নিয়ে এসে বসলে, পরিচলন, তোমার ঘোরা হলো, তোমার নড়ন হলো। আর তুমি বসে বসে পাশের জনকে পাস করে দিলে বল পাসের মতো, তাহলে সেটা কিন্তু তোমার হয়ে যাবে পরিবহন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এগোই, হ্যাঁ ওকে। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ, কোথাও অতিরিক্ত গরম তো কোথাও গরম নয় ঠান্ডা। এরকম কেন হয়? আমাদের এই পৃথিবীর কোনো জায়গায় সারা বছরই গ্রীষ্মকাল, তো কোনো জায়গায় সারা বছরই শীতকাল, কোনো জায়গায় পুরো টানা 6 মাস রাত। আমাদের যেমন এখন রাত, তো পরের দিন সকাল হয়ে যাবে, দিন হয়ে যাবে, দিন রাত দিন রাত। ওদের হয় না, ওদের কি হয় টানা 6 মাস রাত, তো আবার টানা 6 মাস দিন। এই যে এত বৈচিত্র্য কেন হয়, কেন উষ্ণতা তারতম্য হয়, তার প্রধান কারণ কি জানো? সূর্য রশ্মির পতন কোণ, আমি এখানে লিখে দিচ্ছি প্রধান কারণ। সূর্য রশ্মির
পতন কোণ, সূর্যরশ্মির পতন কোণ। মানে সূর্যের রশ্মিটা কিভাবে পড়ছে, যদি লম্বা ভাবে পড়ে, মানে আমি যেমন তোমাদের দিকে তাকাচ্ছি এরকম করে, তাহলে সূর্যরশ্মি যদি লম্বা ভাবে পড়ে সব থেকে কম জায়গায় পড়ে, সব থেকে কম জায়গায় পড়ে, সব থেকে কম জায়গায় পড়ে, তাহলে বেশি উষ্ণ হয়। কি হয়? বেশি উষ্ণ হয়। আরেকটা হয় আর চোখে তাকানো, এই যে এইরকম আর চোখে, তুমি লিখছো এদিকে আর ওই খাতার দিকে চোখ আর চোখে, সেরকম সূর্যরশ্মি যদি বাঁকা ভাবে পড়ে, বাঁকাকে তির্যক বলছে, যদি বাঁকা ভাবে পড়ে তাহলে অনেকটা জায়গা ছড়িয়ে পড়ছে। তো অনেকটা জায়গায় ছড়িয়ে পড়লে আলো তো অনেক জায়গায় পড়ে, কিন্তু উষ্ণ হয় কম। যেহেতু পৃথিবী প্রায় গোলক, সেহেতু যে মধ্য অংশটা যেখানে নিরক্ষরেখা এই অংশটা 0 ডিগ্রি অংশে কি হয়, সবসময় গরম থাকে, কম জায়গায় ছড়িয়ে পড়ে। আর উপরের দিকের অংশ, উপর দিকে মানে মেরু, মেরু দুটো আছে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, মেরু অঞ্চলে যখন পড়বে তখন কিন্তু ছড়িয়ে পড়বে, জায়গাটা কি ছড়িয়ে পড়বে। তাহলে ছড়িয়ে পড়লে কি হবে? ছড়িয়ে পড়লে কম উষ্ণ হবে, ছড়িয়ে পড়লে কি হবে? কম উষ্ণ হবে। তার জন্য মেরু অঞ্চলে তুমি যখনই যাও দেখবে বরফ আর শীতকাল, ওখানে সবসময় শীতকাল, বোঝা গেছে। আর তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও, মানে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যাও, তুমি সবসময় একটাই ঋতু দেখতে পাবে, গ্রীষ্ম ঋতু। তাহলে এখান থেকে তিনটে জিনিসের আইডিয়া আসছে। ওপরে গেলে কি পাবে? ঠান্ডা পাবে। নিচে গেলে কি পাবে? ঠান্ডা পাবে। মাঝে কি হবে? না মাঝে গরম হবে। তাহলে এই অংশগুলো কি হবে? যেগুলো পুরোপুরি উপরেও নয় আবার মাঝেও নয়, অর্থাৎ নিরক্ষরেখার উপরে এই ফাঁকা অংশটা, নিচের এই ফাঁকা অংশটা, এই অংশটাকে বলে না শীত না উষ্ণ, একসঙ্গে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, একসঙ্গে নাতিশীতোষ্ণ। তাহলে তিনটে অংশ, সবসময় গরম সবসময় ঠান্ডা, আর মাঝের দুটো অংশ হচ্ছে কি নাতিশীতোষ্ণ, মানে না শীত না উষ্ণ। চলে আসছে আর কি কারণে, আর কি কারণে এরকম উষ্ণতার হেরফের হতে পারে। তার দ্বিতীয় কারণ হিসাবে হলো ভূমির ঢাল। ভূমিটা কোন দিকে হেলে আছে। যদি তুমি উত্তর গোলার্ধে থাকো, পৃথিবী নিরক্ষরেখা বরাবর যদি ভাগ করে পৃথিবীকে লেবু কাটার মতন কেটে দাও, তাহলে উপরের একটি অংশ দেখাবে উত্তর গোলার্ধ, নিচের একটি অংশ দক্ষিণ গোলার্ধ। তুমি যদি নিরক্ষরেখার উপর দিকে থাকো, উত্তর যদি হয় তোমার 0 ডিগ্রির উপর দিকে থাকো, তাহলে ঘটনাটা কি হবে? তোমার যদি ঢাল থাকে, এই যে ভূমির ঢাল, সেই ঢালের দক্ষিণ দিকে গরমটা বেশি হবে, বেশি উত্তাপ। ধরো তুমি উত্তর গোলার্ধে থাকো, তুমি সেখানে একটা পাহাড়ে উঠেছো, উত্তর গোলার্ধের পাহাড়ে তুমি উঠেছো, পাহাড়ের দুটো ঢাল থাকে, একদিকটা হবে দক্ষিণ ঢাল, আরেক দিকটা হবে উত্তর ঢাল। যদি তুমি উত্তর গোলার্ধে থাকো আর দক্ষিণ ঢালে যদি থাকো, এটা ধরো তুমি এই যে এইটুকু লাগবে, তাহলে তোমার বেশি উত্তাপ হবে, বেশি উত্তাপ লাগবে। তাহলে উত্তর গোলার্ধের উত্তর ঢালে কম উত্তাপ, আবার বললাম উত্তর গোলার্ধের উত্তর ঢালে কম উত্তাপ, দক্ষিণ গোলার্ধের দক্ষিণ ঢালে কম উত্তাপ, তাই না? তাহলে যদি তুমি উত্তর গোলার্ধে থাকো তাহলে কম উত্তাপ কোথায় পাবে? উত্তর ঢালে। একটা জিনিসের দুটো ঢাল থাকে, উত্তর দিকের ঢাল দক্ষিণ দিকের ঢাল। মাথায় প্রশ্ন, পূর্ব ঢালে হলে কি হবে? না, এরকম পার্থক্য হবে না, উত্তর আর দক্ষিণের মধ্যে শুধুমাত্র জিনিসটা হবে। তাহলে ভূমির ঢাল একটা গুরুত্বপূর্ণ উপাদান, কোথাও গরম কোথাও ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, সোলার লাইট লাগানোর অ্যাঙ্গেল আছে। সূর্যের সঙ্গে সোলার যে প্লেটগুলো আছে, যে সোলার প্লেট, সেই প্লেটগুলো কিন্তু কোন দিকটায় বেশি তাপ পড়বে সেই হিসাব করে রাখা হয়। যদি উত্তর গোলার্ধে হও তাহলে ঢালটা কোন দিকে রাখবে? দক্ষিণ ঢালে রাখবে। আর যদি তুমি দক্ষিণ গোলার্ধে হও তাহলে উত্তর ঢালে রাখবে, কারণ তাপ তাকে বেশি পেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, যদি তুমি অনেক উঁচু জায়গায় থাকো, উচ্চতা একটা গুরুত্বপূর্ণ উপাদান, অনেক উঁচু জায়গায় থাকো তাহলে সেই জায়গাটা শীতল হবে। আর যদি নিচু জায়গায় থাকো তাহলে তুলনামূলকভাবে কম শীতল হবে। যত তুমি উপর দিকে উঠবে তত তোমার উত্তাপ কমতে থাকবে। পরিমাণটা কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমতে 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 একদম পাহাড়, বড় যদি উঁচু পর্বত থাকে, যে কোনো উঁচু পর্বতের উপরের অংশে তুমি কিন্তু বরফ দেখতে পাবে। মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেলেও খেতে পারে বা ছোটবেলায় খেয়েছে, যে স্যার
সূর্য তো উপরে থাকে, আমি উপর দিকে উঠছি পাহাড়ের উপর, তাহলে তো আমাকে গরম বেশি লাগবে, বরফ কেন উপরে? ঘটনাটা কি হয়, সূর্য থেকে আসা যে রশ্মি, সেই রশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। কাকে পারে? ভূপৃষ্ঠকে। ভূপৃষ্ঠ পুরো গরম হবে, তারপর বলবে দেখ ভাই আমি পুরো আগে গরম হয়নি, তারপরে আমি পুরো উত্তাপ নিয়ে নিই, আমি পুরো তাপ নিয়ে নিই, তারপর তোকে দেব। যে জল বয় সে কি জল না খেয়ে জল বইবে? আগে আমি পুরো তাপ খাবো, তারপরে তোকে দেবো। তো পুরো ভূপৃষ্ঠ পুরো তাপ গ্রহণ করে, গ্রহণ করার পর উত্তপ্ত হয়, এবার দেখে যে আর খেতে পেতে পাচ্ছে না, মানে আর তাপ গ্রহণ করার জায়গাটাকে নেই, সম্পূর্ণ উত্তপ্ত হয়েছে, তার পাশের স্তরকে দেবে, কাছের ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা বায়ু স্তরকে দেবে। নে এবার নে তুই নেই, এর পুরো নেবে, তারপর তারপরের স্তরকে দেবে, তারপরের স্তরকে যদি যত নিচের দিকে থাকবে উত্তপ্ত বেশি, উপর দিকে উঠলে কম উত্তপ্ত হবে। এই ঘটনাটাই ঘটতে এখানে থাকে। আর কি জিনিস আছে? সমুদ্র থেকে দূরত্ব। আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব জিনিসটা কি? তুমি সমুদ্র থেকে যত দূরে থাকবে, আবার বলছি, তুমি সমুদ্র থেকে যত দূরে থাকবে তত তোমার চরম ভাবাপন্ন ভাবা হবে। এখন স্যার চরম ভাবাপন্ন কি ব্যাপারটা? চরম ভাবাপন্ন মানে হচ্ছে কি, ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা আর গরমে প্রচন্ড গরম, 45-40 ডিগ্রি পেরিয়ে চলে যাবে গ্রীষ্মকালে, আর শীতকালে 4 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। আর যত তুমি সমুদ্রের কাছে থাকবে, উপকূলে থাকবে, তত তোমার না ঠান্ডা না গরম ভাব, মানে সমভাবাপন্ন। মানে শীতকালেও দেখবে ফ্যান ঘুরছে, গ্রীষ্মকালেও ফ্যান ঘুরছে, গ্রীষ্মকালেও অতিরিক্ত গরম নয়, শীতকালেও অতিরিক্ত ঠান্ডা নেই। সমুদ্রের আশেপাশে জায়গাগুলো কি হয়, না ঠান্ডা না গরম, মানে সমভাবাপন্ন একটা ভাব থাকে। যত তুমি সমুদ্র থেকে দূরে 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 চলে যাবে ততই চরম ভাবাপন্ন, মানে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা, গ্রীষ্মে প্রচন্ড ঠান্ডা। এখন তোমাদের এখানে ছোট্ট একটা কাজ, যারা যে মুহূর্তে তোমরা এখন ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে টুকুস করে লিখে দাও তো কোন জায়গা থেকে মানে ভিডিওটা দেখছো, কোন জায়গা থেকে? তোমার জায়গাটা সমুদ্র থেকে আমার দূরে না কাছে, আমি একটু দেখবো। বোঝা গেছে? যে যার জায়গা যেখান থেকে দেখছো লিখে দাও, আমি একবার দেখবো যে তোমরা তোমাদের সমুদ্র থেকে দূরে না কাছে, কতটা কষ্ট তোমরা সহ্য করছো, সমুদ্রের কাছে নাকি সমুদ্রের দূরে। বোঝা গেছে কতটা কষ্ট তোমরা করছো? কারণ যে যত সমুদ্র থেকে দূরে থাকবে তাকে তত কষ্ট সহ্য করতে হয় বাবু। ঠিক আছে, এই হলো উপাদান। এবার হচ্ছে একটা জিনিসে বৈপরীত্য উত্তাপ। এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, যে যে নিয়মের বাইরে গিয়ে কিছু একটা হয়। আমি বলেছি যেগুলো বিপরীত বিপরীত ঘটনা ঘটে, বুঝা গেছে, সেইগুলো খুব ফেমাস হয়। যেগুলো যেগুলো বিপরীত বিপরীত ঘটনা হয় সেগুলো ফেমাস হয়। কিরকম স্যার? দেখো আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ বলেছিলাম, পুলিশের চোর ধরেছে। হ্যাঁ, তো পুলিশের চোর ধরবে না কি হবে, কমন ব্যাপার। কিন্তু চোরে পুলিশ যদি ধরে নেয়, মানে কি বলতে চাইছি? বলতে চাইছি ধরো ভিলেন যদি নায়ক হয়ে যায়, তারপর হয় নাকি? কেন হয় না? হয় না, বিখ্যাত হয়েছে তো, তুমিও জানো, আমি বলতো না এরকম দেখিয়ে দিলাম, মানেটা কি বুঝে নাও। তাহলে বৈপরীত্য উত্তাপ ইম্পর্টেন্ট হবে? হ্যাঁ অবশ্যই হবে, বৈপরীত্য উত্তাপ হবে, ট্রিপল স্টার দিয়ে দিলাম। কি হয় ঘটনা না, যেখানে আমরা যতই উপর দিকে উঠি, যতই আমরা উপর দিকে উঠি, সাধারণ নিয়মে কি হয়, উপরে কম উত্তাপ হয় আর নিচে বেশি উত্তাপ হয়, এটা আমাদের নিয়ম। কিন্তু এর বিপরীত ঘটনা যদি হয়ে যায়, যতই উপরে উঠছি, আমাদের ট্রপোস্ফিয়ার এটা নিয়ম, যতই উপরে উঠছি ততই উষ্ণতা বাড়ছে, এখানে কমা দরকার কিন্তু বাড়ছে। কেন হয় এরকম না, যদি কোনো পাহাড় পার্বত্য অঞ্চলে ইউ শেপ আকৃতির ভূমি থাকে, ইউ এই দেখতে পাচ্ছ, ইউ শেপ আকৃতির ভূমি থাকে, তাহলে কি হয়, ইউ শেপ আকৃতির ভূমি থাকলে যে ঠান্ডা বাতাস শীতল বাতাস ভারী হয়, আর উষ্ণ বাতাস কি হয়, হালকা হয়। শীতল বাতাস কেন না, কণাগুলো খুব কাছাকাছি থাকে, ঘনত্বটা বেশি হয়, তাহলে পাহাড়ে ঢাল বেয়ে শীতল বাতাস টুকুর টুকুর করে নিচে নেমে যায়, হয়ে গেল। আর নিচের যে বাতাস, সেই বাতাস উষ্ণ বায়ু হালকা, তো সেই উপরে উঠতে থাকে। এবার কোনো একজন লোক, তাহলে কি বললাম, ঠান্ডা বাতাস কোথায় জমে, নিচে জমে, গরম বাতাস কোথায় চলে যায়, উপরে চলে যায়। এবার কোনো একজন লোক, ধরো আমি এদিক দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, বা বেলুন, মানুষ ভাই বেলুন থাকে না, আস্তে আস্তে উপরে উঠছি, তাহলে আমি নিচে কি পাবো, ঠান্ডা পাবো, উপরে উঠলে কি পাবো, গরম পাবো। এই জিনিসটাই ঘটে বলে একে বৈপরীত্য উত্তাপ বলে। বোঝা গেছে? ছবি এরকম এঁকে দেবে, ছবি আঁকার বড় ব্যাপার কিছু না, এরকম একটা বক্স করবে, একটা ইউ করে দেবে, একটু বাঁকি টাকি দেবে, মাটি তো সব জায়গায় ইউটা সমান না, বাঁকাটারা করবে, ইচ্ছা করে করবে। তো এটা তোমার বৈপরীত্য উত্তাপ, এদিকে তীর চিহ্ন দিয়ে দেবে, লিখবে শীতল বাতাস,
এদিকেও তীর চিহ্ন দিয়ে দেবে, লিখবে শীতল বাতাস, আর একটা মাঝখান থেকে উপর দিকে তীর চিহ্ন দেবে, লিখবে কি উষ্ণ বাতাস। এই ছবিটার মতন হবে। এরপর আসছে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল। একটু আগেই বললাম পৃথিবীর এই তাপমণ্ডলের জিনিসটা আমি একটু আগেই বললাম। নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাই পুরো নিরক্ষীয় এই যে অঞ্চলটা, এই যে পুরো এই অঞ্চলটা কি হবে, উষ্ণ হবে। একটাই ঋতু উষ্ণ ঋতু, গ্রীষ্মকাল হবে। আর উপরের অংশ সবসময় সূর্যরশ্মি বাঁকা ভাবে পড়ে, তাই উপরের অংশটা হিমমণ্ডল বলা আছে, অর্থাৎ এখানে সবসময় বরফ ঠান্ডা থাকে। মাঝের অংশটা কি, একটু আগেই বললাম, না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ। এটাই এখানে বলা আছে। তো ডিগ্রিগুলো গুরুত্বপূর্ণ। 0 ডিগ্রি নিরক্ষরেখা উষ্ণমণ্ডল কতটা পর্যন্ত, 0 থেকে উপরে 23.5 ডিগ্রি উত্তর আর নিচে 23.5 ডিগ্রি দক্ষিণ। এই জায়গাটা হচ্ছে আমাদের নিরক্ষরেখার দখলে আছে, নিরক্ষীয় অঞ্চল বলবো পুরো। এবার এখান থেকে 23.5 থেকে 63.5 গুরুত্বপূর্ণ অক্ষরেখা, এই অংশটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, নিচের দিকেও তাই নাতিশীতোষ্ণ অঞ্চল। আর 63.5 থেকে 90 হিমমণ্ডলের অন্তর্গত, 63.5 থেকে 90 হিমমণ্ডলের অন্তর্গত, হিমমণ্ডল দখল করেছে। কটা তাপমণ্ডল হলো, একটা উষ্ণমণ্ডল, দুটো নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 3 নম্বরে কি আছে, হিমমণ্ডল। 3টে তাপমণ্ডল হলো, ছোট একটা ব্যাপার, কোনো চাপের কিছু নেই। আচ্ছা, সমষ্ণ রেখা বা এখানে আমি লিখে রাখছি সমষ্ণ রেখা বা ইংলিশে একে আইসোথার্ম বলে। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, থাম মানে একটু আগে বললাম, থাম মানে যেখানে থাকবে উষ্ণতা, উষ্ণতা। আর বাংলায় বললে হবে সমষ্ণ রেখা, নামেই বোঝা যাচ্ছে সমান উষ্ণতা রেখা। অর্থাৎ ভারতের বা যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো ভূপৃষ্ঠের সমান উষ্ণতা যুক্ত, ধরো এখানে একটা 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও একটা 30 ডিগ্রি সেলসিয়াস, এখানেও একটা 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সমান উষ্ণতা যে যে জায়গায় আছে সেগুলোকে যদি একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করা যায়, তাহলে রেখাটাকে কি নাম দেবে, নাম দেবে সমষ্ণ রেখা। তাহলে সমষ্ণ রেখা কি না, মানচিত্রের যে স্থানগুলি সমান উষ্ণতা যুক্ত, তাকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করব তাকে বলবো সমষ্ণ রেখা। যদি সমবর্ষণ রেখা হয় ব্যাপারটা একই, সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দিয়ে যোগ করব সমবর্ষণ রেখা। সমচাপ রেখা না, সমান চাপযুক্ত রেখাগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করবো তাকে চাপ রেখা বলবো, ব্যাপার একই। শুধু একটু জিনিস জানতে হবে যে এই রেখাগুলো কখনোই নিজেদেরকে পরস্পরকে ছেদ করে না। অর্থাৎ এরকম একটা রেখা করলে আর এরকম একটা রেখা করলে এরকম কখনোই তারা পরস্পরকে ছেদ করে না, এরকম করে পেরিয়ে যায় না। খুব কাছে যেতে পারে কিন্তু ছেদ করবে না। আর ভূপৃষ্ঠের উপর বড় আঁকা বাঁকা হয়, ভূপৃষ্ঠের উপর দেখতে পাচ্ছ, ভূপৃষ্ঠের উপর বড়ই আঁকা বাঁকা, ঠিক আছে। আর জলের উপর বা জলভাগের উপর আঁকা বাঁকা হয় না, প্রায় সমান থাকে। জলে কেমন থাকে, প্রায় সমান। ভূপৃষ্ঠে কেমন, আঁকা বাঁকা, কেমন আঁকা বাঁকা। বাতাস কোন দিকে বয় বা বাতাস বয় কেন, বাতাস প্রবাহিত হয় কেন, ঘটনা কি হয়, ছোট্ট একটা ঘটনা ব্যাখ্যাতে কাজে লাগবে। ধরো কোনো একটি স্থান সূর্যরশ্মির প্রচন্ড তাপে জায়গাটি উষ্ণ হয়ে গেল। এবার উষ্ণ হলে কি হবে, বাতাস উষ্ণ হবে। বাতাস উষ্ণ হলে কি হয়, ভারী হয় নাকি হালকা হয়, হালকা হয়। হালকা হলে আস্তে 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 উপরে চলে যাবে, কোনো জায়গা বায়ু শূন্য থাকতে পারে না। আর উপরে ঠান্ডা বাতাস, ভারী বাতাস ও নিচে চলে আসে। নিচের বাতাস হালকা হয়ে উপরে চলে যায়, উপরের ভারী বাতাস নিচে চলে আসে। এই ঘটনাই ঘটতে থাকে গোটা পৃথিবীতে। তার ফলে বায়ু প্রবাহ হয়, ঝড় হয়। অর্থাৎ বাতাস সবসময় দুটো জায়গার মধ্যে আসা যাওয়া করে। একটা জায়গা হচ্ছে উচ্চচাপ আর একটা নিম্নচাপ। নিম্নচাপ মানে গরম বেশি, সে জায়গায় সূর্যরশ্মি, আমরা বলি না নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ হয়েছে মানে কি, তার আগে সে জায়গাটা প্রচুর উষ্ণ ছিল, তাই সেখানকার বাতাস গরম হয়ে পালিয়ে গেছে, ঠিক আছে, এরকম করে পালিয়ে গেছে, চলে গেল। আর এই জায়গাটা কি বায়ুশূন্য থাকবে না, উচ্চচাপ থেকে বাতাস ঘুরতে ঘুরতে কোথায় আসবে, নিম্নচাপ। নিম্নচাপ ভালো করে দেখো, নিচ দিয়ে উচ্চচাপ থেকে নিম্নচাপে বাতাস কিভাবে আসতে থাকে, ভূপৃষ্ঠের সমান্তরালে আসতে থাকে, এভাবে নিচ দিয়ে আসতে থাকে। আর নিম্নচাপ থেকে বাতাস উপর দিকে উচ্চচাপে পৌঁছায়, উপর দিকে উচ্চচাপে পৌঁছায়, বোঝা গেছে। উচ্চচাপ থেকে নিম্নচাপে নিচের দিকে এরকম করে আসতে থাকে, আর নিম্নচাপ থেকে উপর দিকে যেতে থাকে। এই ঘটনাগুলো গোটা পৃথিবী জুড়ে হয়, যেটাই হচ্ছে বায়ু প্রবাহ। এবার বিভিন্ন নাম আছে, যদি নিয়ম মেনে হয় সব সময় হয় নিয়ত বায়ু প্রবাহ। আর 3টে পার্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ নামগুলো। একে হচ্ছে আয়ন বায়ু, এর একটা অপর নাম রয়েছে
পূবালী বায়ু। আয়ন মানে কি? আয়ন শব্দের অর্থ পথ, নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে বলতে পারো, নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট সময়ে, একদম বাধ্য বা লক্ষ্মী ছেলের মতন এই বায়ু প্রবাহিত হয়। কি কি বললাম? নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট গতিবেগে, প্রায় কাছাকাছি বলতে পারো 16 কিমি থেকে 20 কিমির মতন, 16 থেকে 20 কিমি বেগে বইতে থাকে, 20 কিমি পার আওয়ার বেগে বইতে থাকে, একদম নিয়ম মেনে। তাই যত বাণিজ্য করার জাহাজগুলো না এর পথ ধরেই যায়। এই লাইনে চলে এলো, ইঞ্জিন বন্ধ করলো, নিউট্রালে মারলো, ইঞ্জিন জলের উপর চাপ, ইঞ্জিন বন্ধ করে দিল, পাল লাগিয়ে দিল, ও জাহাজ আরামসে নিচের দিকে যেতে থাকলো। তো এটা হচ্ছে আয়ন বায়ু, আয়ন মানে পথ। আর পূবালী, বাতাসটা কোথা থেকে আসছে, আবার বলছি, বাতাসটা কোথা থেকে আসছে তার উপর কিন্তু নামকরণ হয়। বোঝা গেছে? বলছি তুই কোথা থেকে আলি? না আমি পূব দিকে এলাম। পূবালী বায়ু কোথা থেকে এলো? না বলছি তুই কোথা থেকে আলি রে? পূব দিকে এলাম। তাহলে পূবালী বায়ু কোন দিকে আসবে? পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিক থেকে আসবে, যাবে কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে এই বায়ু হচ্ছে পূর্ব থেকে যাবে পশ্চিমে। বাতাস যেদিক থেকে আসে, যেদিকে যাবে নয়, যেদিক থেকে আসে সেই অনুসারে নাম হয়। পশ্চিমা বায়ু কোন দিক থেকে আসবে? পশ্চিম দিক থেকে আসবে। মেরু বায়ু কোন দিক থেকে আসবে? আরে ভাই মেরু থেকে আসবে। স্থলবায়ু কোন দিক থেকে আসবে? আরে স্থল থেকে আসবে। সমুদ্র বায়ু কোন দিক থেকে আসবে? সমুদ্র থেকে আসবে। বাতাসের দিক ভুল করলে তোমার নাম্বার 0। দিক ভুল করলে কিচ্ছু করার নাই, কেউ বাঁচাতে। তাহলে 3 ধরনের বায়ু আসছে। একটা হচ্ছে আয়ন বায়ু, যার নাম পূবালী বায়ু। পূবালী মানে তুই কোথা থেকে আলি? না পূব দিকে এলাম। পূব মানে পূর্ব, অর্থাৎ পূর্ব দিক থেকে আসে, তাই নাম আয়ন বায়ু বা পূবালী বায়ু। 2 হচ্ছে কি? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু, পশ্চিম দিক থেকে আসে পশ্চিমা বায়ু। ক্লিয়ার? 3 হচ্ছে কি? মেরু বায়ু। এটা বলবো না কোথা থেকে আসে, তোমরা বুঝে গেছো। এখন ঘটনা কি হয়? এইগুলো বায়ু চক্রে চলতে থাকে। নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়, নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়। নিরক্ষীয় নিম্নচাপ তো হবে, কি বললাম, যেখানে সূর্য তীব্রভাবে, মানে চোখ রাঙায় আর কি, তীব্রভাবে কিরণ দেয়, সেই স্থানের বাতাসটা কি হয়? সেই স্থানে বাতাসটা বেশি গরম হয়, উপরে উঠে যায়। গরম বাতাস হালকা উপরে উঠে যায়, বেশি বার বেড়ে যায়, উপরে উঠে যায়। বোঝা গেছে না? তাহলে সেই জায়গায় কি হয়? বাতাস যদি উপর দিকে যায়, মানে হচ্ছে অনুভবী, মানে এইভাবে তোমার গায়ে যদি না লাগে তাহলে বাতাসের প্রবাহ তুমি বুঝতে পারবে না। বাতাস যদি উপর দিকে চলে যায় তাহলে সেটি জায়গাটায় শান্ত মণ্ডল বলবো। সেই জায়গাগুলো বাতাসের প্রবাহ যদি এরকম হয়, পাশাপাশি হয়, তখনই তুমি বুঝতে পারবে ঝড় ডর হচ্ছে। এই জায়গাটা সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই এটি নিম্নচাপ বা শান্ত বলয়। সুমেরু বৃত্তপ্রদেশেও কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই এখানেও নিম্নচাপ হয়েছে। কুমেরু বৃত্তপ্রদেশেও সূর্য লম্বভাবে কিরণ দেয়, নিম্নচাপ। কোথায় কোথায় সূর্য লম্বভাবে কিরণ দেয়? 0 ডিগ্রিতে দেয়। আর কোথায় দিচ্ছে? 60 ডিগ্রির কাছাকাছি দিচ্ছে, এইগুলোতে নিম্নচাপ। বাকি জায়গাগুলো উচ্চচাপ। অর্থাৎ ঘটনাটা কি না, ঘটনাটা হচ্ছে যেখানে নিম্নচাপ, নিম্নচাপ, আরেকটি জায়গা করলাম উচ্চচাপ। সূর্য কোথায় প্রচুর ভাবে গরম করবে? নিম্নচাপ অঞ্চলে। তাহলে নিম্নচাপের বাতাস উপরে উঠে যাবে, এই বাতাসের প্রবাহ তুমি আমি বুঝতে পারবো না। বোঝা গেছে? উপরে উঠে গেল, ফাঁকা জায়গা, তখনই সুযোগ বুঝে উচ্চচাপের বায়ু ওই জায়গায় চলে আসবে। কোন জায়গায় আসবে? নিম্নচাপের কাছে আসবে। উচ্চচাপ থেকে নিম্নচাপে বাতাস আসাটা আমরা বুঝতে পারি, ঝড় আসছে, সাইক্লোন, টর্নেডো, টাইফুন, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা বুঝতে পারি উচ্চচাপের বাতাস নিম্নচাপে যখন আসে। আর নিম্নচাপের বাতাস উপরে গিয়ে পালিয়ে যায় কি? পালাবে কোথায়? আর পৃথিবী থেকে ঘাড় ঘুরিয়ে আবার পাঠাবে চাপ উচ্চচাপে। জানি না, মানে কোরিওলিস বল ফেরেলের সূত্র আসছে ওগুলোতে। পৃথিবীর আবর্তন পথে তাকে ঘুরিয়ে টুরিয়ে আবার কোথায় আনবে? উচ্চচাপে। আবার উচ্চচাপ থেকে বাতাস কোন দিকে যাবে? নিম্নচাপের দিকে যাবে। নিম্নচাপ থেকে আবার, অর্থাৎ নিম্নচাপ থেকে উপর দিকে যাচ্ছে বলে বাতাসের প্রভাবটা আমরা বুঝতে পারি না, কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপে যখন আসছে আমরা বুঝতে পারি। গোটা ঘটনাটা পৃথিবীতে সবসময়, এই যে মুহূর্ত সবসময় ঘটতে চলেছে, তার ফলে এই গোল গোলগুলো দেওয়া আছে। অর্থাৎ যেগুলোকে আমি লাল রঙের সেট করছি সেই জায়গার বাতাস কিন্তু উপর দিকে উঠে পালায়, অর্থাৎ নিম্নচাপ বলয়। আর যে জায়গাগুলো সেট করলাম না সে জায়গাগুলো বাতাস পাশাপাশি যাওয়া আসা করে। অর্থাৎ তুমি নিরক্ষীয় শান্ত মণ্ডলে বাতাসের প্রবাহ পাবে? উত্তর হবে না।
কুমেরুবৃত্ত বাতাসের নিম্নচাপ অঞ্চলে, যেটাকে আমরা বলি এই জায়গাটা কুমেরুবৃত্ত বাতাসে 60°, এখানে বাতাসের প্রবাহ পাবে, উত্তর হবে না। কুমেরুবৃত্ত বাতাসের নিম্নচাপ 60°, বাতাসের প্রবাহ পাবে, উত্তর হবে না। বাকি পড়ে রইল বাতাসের প্রবাহ পাবে, উত্তর হবে হ্যাঁ, ভালোভাবে আসছি, ধীরে ধীরে বুঝতে পারবে প্রবাহটা কিভাবে হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, টিকা হিসেবে তোমাদের পড়ার চান্স খুবই 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 বেশি। ITCZ, ইন্ট্রাট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল, মিলন অঞ্চল, কোটেশন দিচ্ছি ওই জায়গাটা, মিলন অঞ্চল। মিলন হচ্ছে এখানে কার কার মিলন হচ্ছে? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পূর্ব আয়ন বায়ুর মিলন হচ্ছে। হ্যাঁ, ওই মিলন হবে কতদিনে? লালন ফকির, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পূর্ব আয়ন বায়ুর কি হচ্ছে? মিলন ঘটছে। মিলন হওয়ার পর কি হচ্ছে? সেই মিলিত বায়ু কোথায়, কোন দিকে যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে, তাই আমরা বুঝতে পারি না। তাই ITCZ বা নিরক্ষীয় শান্ত মণ্ডল বলি কেন না, ITCZ বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চলে বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ থাকে। ঊর্ধ্বমুখী প্রবাহ থাকে বলে এখানে কিন্তু আমরা বাতাসের প্রবাহ আমরা বুঝতে পারি না, আমরা বলি ডোল ড্রামস। মানে ডোল ড্রামসের বাংলা অর্থ হচ্ছে শান্ত মণ্ডল, শান্ত ভাব থাকে এখানে। এটাই হলো ITCZ, বোঝা গেছে? এই ছবিটা পরিষ্কার করে দিয়েছি। এখানে কোথায় উচ্চচাপ নিম্নচাপ এই জায়গাটাকে একবার দেখে নেবে, এখানে আমি দাগ কাটছি না। এবার যেটা নিয়ে কথা বলবো বা কথা না বললেই নয়, এল নিনো আর আরেকটা রয়েছে লা নিনা। এল নিনো জিনিসটা কি ঝটপট দেখে নাও, অনেকবার শুনেছো জানো, আরেকবার শুনে নাও। স্প্যানিশ শব্দ, এটা মনে রাখবে, কি শব্দ শূন্যস্থানে দেবে, ঠিক আছে? স্প্যানিশ শব্দ উল্টো পাল্টা করে দেবে, ল্যাটিন শব্দ এই শব্দ নাম্বার কেটে দেবে। কি শব্দ? স্প্যানিশ শব্দ। এল নাইনো মানে এল নিনো, যাই বলো, কারণ স্প্যানিশ ওয়ার্ড আমরা আমাদের এইভাবে করতে পারবো না, এটা ইংরেজি নয়, স্প্যানিশ শব্দ। এল নাইনো এর অর্থ হলো, আমরা এটা ইংরেজিতে এল নিনো করে দিয়েছি, এর অর্থ হলো ছোট্ট ছেলে বা শিশু খ্রিস্ট, খুবই দুরন্ত। এটি সাধারণত ডিসেম্বর মাসের বড়দিনের সময় দেখা যায় বলে এরকম নামকরণ করা হয়েছে। ঘটনাটা কি না বলছি, একটু লেখা আছে দেখো। সাধারণ অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক, আমি ছবিতে আসছি একটু পরে, পূর্ব দিক ঠান্ডা থাকে, সাধারণ অবস্থায় থাকে ঠান্ডা। কিন্তু যখন এল নিনো জাগ্রত হয় তখন আয়ন বায়ু কি হয়? দুর্বল হয়ে পড়ে, আর প্রশান্ত মহাসাগরের জল উষ্ণ হতে শুরু করে, পূর্ব দিকে সরে যায়। এর ফলে ছিল ঠান্ডা আর কি হয়? হঠাৎ করে উষ্ণ হতে শুরু করে, ছিল ঠান্ডা উষ্ণ হতে শুরু করে। এর ফলে পেরু এবং চিলি নামক জায়গাতে প্রবল বৃষ্টিপাত হয়, বন্যা হয়, আর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় খরা হয়। আমি আসছি ছবিতে একটু পরে। লা নিনা কি? এটাও স্প্যানিশ শব্দ, এর অর্থ ছোট মেয়ে। এটা এল নিনোর বিপরীত অবস্থা। এখানে কি হয়? ওর উল্টো অবস্থা হয়। আমি আর বলছি না কি হয়, ভালো করে দেখে নাও। এখানে কি বলেছিলাম? পেরু চিলিতে প্রবল বৃষ্টিপাত, বন্যা হয়, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় খরা হয়। এখানে ঠিক তার বিপরীত হয়, অর্থাৎ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া প্রবল বৃষ্টিপাত হয়, বন্যা হয়। দক্ষিণ আমেরিকা পেরু ইকুয়েডরতে প্রবল খরা হয়। তোমাদের জন্য একটি প্রশ্ন দিচ্ছি, দেব তো? আচ্ছা, দিয়ে দিলাম প্রশ্ন। কি এখন আমাদের ভারতে এই বছর প্রচুর ঠান্ডা পড়ছে বা পড়বে, এটা কোন অবস্থার জন্য দায়ী? অর্থাৎ এখন এল নিনো প্রভাব চলছে নাকি লা নিনা প্রভাব চলছে? জানাবে, যদি পারো জানাবে, না জানাবে পারো তাও জানাবে, বলে দেবে। দেখে নাও একবার, এই জায়গাটা অস্ট্রেলিয়া, এই জায়গাটা দক্ষিণ আমেরিকা, এই জায়গাটা হচ্ছে চিলি, বোঝা গেছে? তো এখানে কি হয়? এল নিনো চলাকালীন কি হয় আর লা নিনা চলাকালীন কি হয় একটু আগে বললাম। তো কখনো কখনো এখানে খরা হয়, তো কখনো কখনো এখানে বন্যা হয়। কখন খরা বন্যা হয় গুলিয়ে দাও না কিন্তু, আবার বলছি, ঠিক আছে? গোলমাল হবে। পেরু চিলি একটু আগে দেখালাম, সেখানে বৃষ্টিপাত বন্যা হয় কখন না, যখন তোমার এল নিনো চলে। আর লা নিনার সময় তার বিপরীত অবস্থা হয়, বিপরীত অবস্থা হয়। একটা খুব গুরুত্বপূর্ণ অংশ অশ্ব অক্ষাংশ, এই নামটা টিকা হিসাবেও পড়তে পারে, কি হিসাবে পড়তে পারে, ডিগ্রিতেও পড়তে পারে, শূন্যস্থান পড়তে পারে, যা খুশি তাই। অশ্ব অক্ষাংশ জিনিসটা কি বা নামটা এরকম হলো কেন? অশ্ব অক্ষাংশ, আগে জায়গাটাকে দেখো, কোন জায়গাটা? এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, তার ঠিক উপরে 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তরে একটা ঘটনা ঘটে বা ঘটেছিল, তার জন্য নামটা হচ্ছে অশ্ব অক্ষাংশ, এখনো ঘটে।
কি হয় না, যখন নাবিকরা আগে সব এদিক ওদিক ব্যবসা বাণিজ্য করতে যেত, ভারতে আসতো, ভারত থেকে জিনিস নিয়ে যেত, বিভিন্ন জায়গায় সব ইউরোপীয় নাবিকরা এদিক ওদিক করতো, আরো অনেকরাও। এখন যখন এই জায়গার উপর দিয়ে তাদের জাহাজটিকে নিয়ে যাচ্ছে, কোন জায়গার উপর দিয়ে, অশ্ব অক্ষাংশ যে জায়গাটা বললাম 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, বা দক্ষিণও একই জিনিস হয়, দক্ষিণ অক্ষাংশের মধ্যে জাহাজটি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ জাহাজটি স্লো হয়ে যায়। এখন জাহাজ স্লো কেন হয়, কেন হয়ে গিয়েছিল? কারণ বাতাসের প্রবাহ এখানে ছিল না বললেই চলে। তাদেরকে আগের দিনে পালতোলা জাহাজই, এরকম তেল ইঞ্জিন দিয়ে ব্যাপারটা ছিল না, পালতোলা জাহাজ দাঁড় দিয়ে তাদেরকে চালিয়ে চালিয়ে ম্যানুয়াল যে শক্তি দিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছিল। এখন মুশকিল হচ্ছে কি, পাড়ে নেমে তারা জাহাজে করে না, আগেকার দিনে অনেক ঘোড়া নিয়ে যেত, তারা পাড়ে নেমে উপকূলে নেমে তাদের ঘোড়ার পিঠে চড়ে তারা ব্যবসা বাণিজ্য করবে। এরকম বাইক ছিল না, বোঝা গেছে? আগের দিনে ঘোড়া যেত, যে বাইকটা কি করে চলে গেলো এরকম ব্যাপারটা না, ঘোড়া থাকতো। এবার স্লো হয়ে যেত, ঘোড়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পানীয় জল অনেক খেত, খাবার জল, পানীয় জল, ঠিক আছে। এবার কিছু স্লো হয়ে গেছে, ঘোড়া তো অর্ধেক জল খেয়ে নেবে। মুশকিলটা জিনিস দেখো, করুণ কাহিনী এটা একটা। ঘোড়াই যদি জল খেয়ে নেয়, আমরা বাঁচবো কি করে? সমুদ্রে অনেক জল, নোনা জল, প্রচুর নোনা জলের মধ্যে সেই জল খাওয়া, মানে তার থেকে না খেলে হয়তো বেশি দিন বেঁচে থাকবে, খেলে মানে তাড়াতাড়ি মরে যাবে। ওই জল তো খাওয়া যাবে না, খাবার জল বা পানীয় জল ঘোড়াগুলোই খেয়ে নিচ্ছে। কি করবো, নিজেদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে কি করলো ওরা, না ওই ঘোড়াগুলোকেই ওই সমুদ্রে ফেলে দিল। ঘোড়াগুলোকে, কথিত আছে কিন্তু, ঘোড়াগুলোকেই সমুদ্রের জলে ফেলে দিল। বলছে ঘোড়া যায় যাক, প্রাণ যাতে না যায়। আমরা বেঁচে থাকলে পয়সা দিয়ে ঘোড়া কিনে নেবো, আমরা মরে গেলে ঘোড়া আমাদেরকে কিনতে পারবে না। তাহলে আমরা কি চাপাবো, ঘোড়াগুলোকে ফেলে দিই। ঘোড়াগুলো ফেলে দিল, ওদের কোনো পয়সা দিয়ে ঘোড়া কিনে নেবে আবার। তাই থেকে এই জায়গার নাম হয়ে গেল অশ্ব অক্ষাংশ। নাহলে কিন্তু অশ্বের সঙ্গে এর কোনো এমনি সম্পর্ক নেই। অশ্ব অক্ষাংশ নাম কেন হলো, না ঘোড়া ওই জায়গায় ফেলে দিয়েছিল, তারপর টুকুর টুকুর করে নিজেরা গিয়েছিল, কোনো রকমের প্রাণে বেঁচেছিল, দিয়ে আবার ঘোড়া কিনে করেছিল। তাহলে মায়া দেওয়া এনে একটা ঘোড়ার দিক থেকে দেখলে, তুমি যদি ঘোড়ার দিক থেকে বিচার করো, তাহলে একটা করুণ কাহিনী এটা একটা, তাই না? তাহলে এই যে কাহিনীটি ঘটেছিল বলে এটি অশ্ব অক্ষাংশ এখানে বলা হয়। জায়গাটা, তোমাদের কাহিনীটা লিখতে হতে পারে 3 নম্বরে, কিংবা জায়গাটা যে 35 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর দক্ষিণ, 25 থেকে 35, আর কেন হয়েছিল, কারণটা কি গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকেই স্কিপ করে যায়। কারণ কেন হয়েছিল, কেন হয়েছিল, কেন ঘোড়াকে ফেলেছিল, কেন স্লো হয়েছিল তাদের জাহাজ? কারণ বাতাসের কোনো অনুভূমিক প্রবাহ ছিল না, বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ ছিল, মানে শান্ত ভাব বিরাজ, একটু আগে যেগুলো বলছিলাম সেইগুলো ঘটনা ঘটেছিল। এবার 22 ব্যালট সূত্রটা একটু জেনে রাখো। কি, যদি তুমি সুমেরুর দিকে অঞ্চলে থাকো, অর্থাৎ নিরক্ষরেখার উপর অঞ্চলে, এটা সুমেরু, এটা হচ্ছে নিরক্ষরেখা, অর্থাৎ উত্তর গোলার্ধে থাকো তুমি, যদি তুমি উত্তর গোলার্ধে থাকো, তাহলে বায়ু প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে, দেখো এখানে বাতাস এই দিকে বইছে, তার পেছন দিকে ছেলেটি দাঁড়িয়েছে, পেছন করে, মানে বোর্ড আমার এরকম করে দাঁড়িয়েছে। এবার দুটো হাতকে যদি প্রসারিত করো, ডান হাত আর বাঁ হাত, তাহলে তোমার ডান হাতে যেদিকে থাকবে সেদিকটা উচ্চচাপ, বাম হাত যেদিকে থাকবে সেদিকটা তোমার নিম্নচাপ। কি বললাম, যদি তুমি উত্তর গোলার্ধের ছেলে বা মেয়ে হও, তাহলে যেদিক থেকে বাতাস বইছে সেই দিকে, তার পেছন দিক সেদিকে মুখ করে নয়, তার উল্টো দিকে মুখ করে এরকম করে দাঁড়াবে, দু হাত মিলে। তাহলে তোমার দু হাতের মধ্যে ডান হাত যেদিকে থাকবে সেদিকে উচ্চচাপ, বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে নিম্নচাপ। ইজি ব্যাপারটা। আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা ঘটে। এর সঙ্গে তোমাকে মনে রাখতে হবে ফেরেলের সূত্র, অর্থাৎ উত্তর গোলার্ধে বাতাস কোন দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধে বাতাস কোন দিকে বাঁকে, কেন। ফেরেলের সূত্রে কি বলা আছে, যদি উত্তর দিকে হয় উত্তর গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে দুটো ভাগ দেওয়া রয়েছে ছবিতে, দেখো বাতাস যাচ্ছে উত্তর গোলার্ধে, এইদিকে বেঁকে গেছে। দক্ষিণ গোলার্ধে কোন দিকে যাচ্ছে বাতাস, যাওয়ার সময় এইদিকে বেঁকে গেছে। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে বাতাস ডান, এই দেখো আসার সময় যদি বাতাস আসছে ডান দিকে বেঁকে যাবে, উত্তর গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাবে। এই যে কোন দিকে বাঁকছে এটাকে তোমাকে লিখতে হবে, বোঝা গেছে? যাওয়ার সময় দেখো এদিকটা ডান দিক, আর এদিকেও যাওয়ার সময় এদিকটা বাম দিক, আসার সময় উল্টো করে দেখতে হবে, এরকম করে ডান দিকে বাঁ দিক গোলমাল হয়ে যাবে। তাহলে ফেরেলের সূত্রটা ওই অনেকে ফেরেলের সূত্র তো বুঝতে পারে যে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, ঠিক আছে, কিন্তু ফেরেলের সূত্রে ছবি কি আঁকবো বলে কে চায়, ছবি এটা আঁকবে, এই ছবিটা আঁকবে, আর কিছু না, তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিলেই হবে কোন দিকে বাঁকছে, আর কিছু দরকার নেই। এবার কিছু স্থানীয় বায়ু প্রবাহ আছে, তাদের নামগুলো মনে রাখতে হবে, এবং ছবি আঁকা দরকার নেই, এখানে শুধু নামটি মনে রাখতে হবে। দেখো
এটা হচ্ছে আল্পস পর্বত। কি পর্বত বললাম? আল্পস পর্বত। তাহলে আল্পস পর্বত ডিঙিয়ে জার্মানির দিকে যে লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে ফন বলে। ফন কি বলছে? শীতকালে ইউরোপে দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু আল্পস পর্বত অতিক্রম করে উত্তর দিকের অনুপাত ঢালবে, নিচে নেমে আসে শুষ্ক বায়ু। এটা উষ্ণ এবং শুষ্ক বায়ু, একে ফন বলে। কোন দিকে যাচ্ছে? জার্মানির দিকে যাচ্ছে, ইউরোপে। আল্পস পর্বত পার করে আমেরিকাতে একটি বায়ু দেখতে পাচ্ছি, উত্তর আমেরিকাতে, যাকে চিনুক বলে, যেটা রকি পর্বত থেকে বাতাসটা বয়। এটা রকি পর্বত, আমেরিকার দীর্ঘতম পর্বত, সেই উত্তর আমেরিকার। তাই রকি পর্বত থেকে কোন দিকে? এটা হচ্ছে ম্যাপে পশ্চিম দিক, এটা হচ্ছে ম্যাপে পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে যে বাতাস প্রবাহিত হচ্ছে তাকে চিনুক বলছে। চিনুক, চিনুককে বলা হয় তুষার ভক্ষণকারী বাতাস। বাতাসটা উষ্ণ হয়, এই সময় এই জায়গায় প্রচুর ঠান্ডা পড়ে, বরফে বরফে সাদা সাদা হয়ে যায় পুরো। এই বাতাস যে সেই বরফগুলোকে গলিয়ে দেয়, উষ্ণ বাতাস বরফগুলোকে গলিয়ে দেয়। তাই ওই জমে থাকা, বুঝতে পারছো, এখানকার বন্দরে জাহাজ, নৌকো, স্টিমার যায় না, সব স্ট্যাচু হয়ে যায়, বরফে জমে যায়। এই বাতাস দিয়ে সেগুলোকে মুক্ত করে। তাই একে বলা হয় তুষার ভক্ষণকারী বাতাস। এদের এটা খুব উপকারী বাতাস, খুব উপকারী। চিনুক বাতাসটা এদের খুব উপকারী, কারণ ওই না হলে ওই সময় না মানুষের জীবন যাপন করা খুব কষ্ট হয়ে যাবে। কোথা থেকে আসে? রকি থেকে আসে। রকি উপর দিয়ে চলতে থাকে বাতাস। ঠিক সেই রকম ইউরোপে আরেকটা বাতাস দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে বোরা। বোরা কি হয়? এটা আল্পস পর্বত থেকে আসে কোন দিকে? অ্যাড্রিয়াটিক সাগরের দিকে। এই জায়গাটাকে হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর। আল্পস পর্বত হচ্ছে এটা, আল্পস পর্বত থেকে এই বাতাসটা বয়, বোরা। কি আছে? শীতকালে তুষারাচ্ছন্ন আল্পস পর্বত থেকে দক্ষিণ ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে প্রবাহিত অত্যন্ত শীতল, শুষ্ক, তীব্র গতিসম্পন্ন বায়ুকে বলা হয় বোরা। কোথা থেকে আসছে? আল্পস পর্বত থেকে আসছে। কোন দিকে যাচ্ছে? অ্যাড্রিয়াটিক সাগরের দিকে যাচ্ছে। কোথায় দেখা যায়? ইউরোপে দেখা যায়। আগেরটা কোথায় ছিল? উত্তর আমেরিকা ছিল। এরপরে জায়গাটা কি? আফ্রিকা। আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ বাতাস, স্থানীয় বাতাস, তার নাম হচ্ছে বায়ু হারমাট্টান। কি নাম বললাম? হারমাট্টান। অর্থাৎ গিনি উপকূলের দিকে প্রবাহিত যে বাতাস তাকে বলা হয় হারমাট্টান। সাহারা মরুভূমি থেকে, জায়গাটা সাহারা, ঠিক আছে, সাহারা, এই পুরো জায়গাটা পুরো সাহারা। সাহারা মরুভূমি থেকে গিনি উপসাগরের দিকে প্রবাহিত হয় যে বাতাস, ধূলিকণা সম্পন্ন বাতাস, শুষ্ক বাতাস। হ্যাঁ, শুষ্ক বাতাস, ঠান্ডা বাতাস। শুষ্ক হলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকে, মানে ঠান্ডা হলে শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকে আসলে। সেই বাতাসকে বলা হয় হারমাট্টান বাতাস। বাতাসের ক্ষেত্রে কোন দিক থেকে আসছে গুরুত্বপূর্ণ, বারবার বলছি। আচ্ছা, আফ্রিকা আরেকটা বাতাস দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে সিরক্কো। সিরক্কো, এটাও এটা হচ্ছে যে সাহারা মরুভূমি থেকে আসে। আর আফ্রিকার উপরে একটা অংশ রয়েছে, এই জায়গাটাকে বলা হয় ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের দিকে যেতে থাকে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে। সাহারা মরুভূমির একটা ভাগ এই অংশটা, লিবিয়া জায়গাটার নাম, তাই লিবিয়া মরুভূমি। সাহারা বিরাট বড় একটা মরুভূমি। আচ্ছা, দক্ষিণ আমেরিকায় কি এরকম কোনো বাতাস দেখা যায়? অবশ্যই দেখা যায়। এই যে পর্বতটা দেখতে পাচ্ছ না, রকি পর্বতেরই অংশ, দক্ষিণ আমেরিকায় এসে নিজের নাম চেঞ্জ করে নিয়েছে, এর নাম হয়ে গেছে আন্দিজ। তো আন্দিজ পর্বতের নিচের দিকে জায়গাটার নাম হচ্ছে পম্পাস। তাই পম্পাস তৃণভূমির দিকে যে বাতাসটা বইছে সেটা হচ্ছে পম্পেরো। পম্পাস অঞ্চলের একটি শীতল মেরু বায়ু প্রবাহকে বলা হয় পম্পেরো। এটি ওই ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এদিক থেকে যায়। তো এই সামান্য বাতাসের দিকগুলো তোমাকে মনে রাখতে হবে। এরপর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্থলবায়ু। স্থলবায়ু হয়েছে, দেখো একটু লেন্দি হচ্ছে, কিন্তু সমস্ত পার্টটা তোমাকে বলে দিচ্ছি। এখন থেকে দেখছো, স্কিপ করেছো, বারণ করেছিলাম তো, স্কিপ করবে না। স্থলবায়ু, স্থল থেকে যে বাতাস বইছে স্থলবায়ু, বায়ুর দিকে নাম হয় বলেছিলাম। স্থল থেকে যখন বাতাস, দেখো স্থল, স্থলবায়ু কোনটা? এই যে স্থল, স্থলের দিক থেকে বাতাস বইছে সেটাই স্থলবায়ু। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্থল থেকে কেন বইছে? ভূগোলের এই কেনটা যদি তোমার খাতার মধ্যে না থাকে, 3 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্নেতে কেন পার্টটা যদি তোমার খাতার মধ্যে না থাকে, তাহলে তুমি নাম্বার পাবে না, লিখলে হবে না। কেন হয় এটা কিন্তু লিখতে হবে। আসলে ঘটনাটা রাতের দিকে বেশি হয়। কেন হয় রাতের দিকে বেশি? তার কারণ সূর্য তো এই দুটো অংশকে সমানভাবে তাপ দিয়েছে, অর্থাৎ স্থলভাগকেও তাপ দিয়েছে আর জলভাগকেও তাপ দিয়েছে। জল কি করে? জলের আপেক্ষিক যে তাপ সেটা খুবই বেশি, তার জন্য কি হয়, জল ধীরে 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 গরম হয়, পুনরায় ধীরে 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 ঠান্ডা হয়। স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, ঠিক একই রকম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই রাতে চট করে তাপ বিকিরণ করে স্থলভাগ শীতল হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে
সমুদ্র কিন্তু তা করতে পারেনি, তাই সমুদ্র কি হয়ে গেছে, উষ্ণ আছে, এখনোই গরম আছে। এ কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে, এই জায়গাটা উষ্ণ আছে, যে জায়গাটা উষ্ণ থাকে সে জায়গায় নিম্নচাপ, এদিকের বাতাস ওপর দিকে পালিয়েছে, আর এই বাতাসকে এই জায়গাটা দখল করতে কিন্তু স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে যায়। আর দিনের বেলায় ঠিক এর উল্টো ঘটনা ঘটে। দেখো অ্যারো চিহ্নটা গুরুত্বপূর্ণ, এইদিকে ছিল এইদিকে, এবারে ঘুরে গেছে এইদিকে। কি হয়, দিনের বেলায় জল কি বললাম ধীরে 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 গরম হয়, তাহলে জলভাগটা দিনের বেলায় কি থাকে, শীতল থাকে, আর স্থলভাগটা উত্তপ্ত থাকে। তাহলে উত্তপ্ত বাতাস উপর দিকে চলে যায় হালকা হয়ে, এই জায়গাটা দখল করতে আসতে সমুদ্র থেকে বাতাস। তাহলে সমুদ্র থেকে কখন বাতাস বয়ে স্থলভাগের দিকে আসে, না দিনের বেলায়। তাই সমুদ্র থেকে আসে বলে এর নাম কি, সমুদ্র বায়ু। আগের ঘটনাটা কি, রাতের বেলায় স্থলভাগ থেকে বাতাস যায়, তাই এর কি নাম, স্থলবায়ু। ঘূর্ণবাত দুই ধরনের হচ্ছে, একটা এই পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, প্রতীপ ঘূর্ণবাত আর ঘূর্ণবাত শুধু ঘূর্ণবাতের মধ্যে। ঘূর্ণবাত জিনিসটা কি, কোনো জায়গায় যদি অতিরিক্ত উষ্ণ হয় কোনো জায়গাটা, তাহলে সেখানকার বাতাস কিন্তু কি হবে, বারবার ওই একই জিনিস বলছি, উপর দিকে উঠে যাবে, কেননা ঘনত্বটা কমে যাবে। এবং উচ্চচাপ থেকে বাতাস তখন ঘুরতে ঘুরতে নির্দিষ্ট নিয়মে ঘুরতে ঘুরতে কিন্তু সেই নিম্নচাপ মানে ওই অংশে প্রবেশ করবে। এই বাতাস যখন ঘুরতে ঘুরতে প্রবেশ করে তখনই কিন্তু সেটাকে ঘূর্ণবাত বলে, মানে আমাদের যে ঝড়গুলো হয়, যেটাকে আমরা আমাদের এখানে সাইক্লোন বলি। কোথায় কি বলে একটু দেখে নি, টর্নেডো যুক্তরাষ্ট্রে টর্নেডো বলে, মেক্সিকো উপসাগরে এটা দেখতে পাওয়া যায়। টাইফুন চীন জাপানে বলে, দক্ষিণ চীন সাগর। হ্যারিকেন ওয়েস্ট ইন্ডিজ হয় ক্যারিবিয়ান সাগর। এগুলো শর্ট ফর্ম আমি এবার বলে দিয়েছিলাম তোমাদের মনে রাখার জন্য ভিডিওতে, তোমরা সবাই দেখেছো, নাহলে ভিডিওটা দেখে আসবে একবার যখন আমি টেস্ট পেপার করাচ্ছিলাম। টাইফু জাপানে হয়, জাপান সাগর। ব্যাগুই ফিলিপাইন্স হয়, উত্তর ভারত মহাসাগর। উইলি উইলি অস্ট্রেলিয়া হয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগর। সাইক্লোন আমাদের এখানে ভারত বাংলাদেশ। এগুলো একটু মনে রাখতে হবে, শর্টের জন্য মনে রাখতে হবেই, মানে তুমি এখানে স্কিপ করতে পারবে না এটাকে। এটা একটা ছবি আছে, আর কিছু নেই। আচ্ছা, বৃষ্টিপাত তিন ধরনের বৃষ্টিপাত হয়, পরিচলন আর শৈলক্ষেপ আর ঘূর্ণবাত। পরিচলন জিনিসটা কি হয় একটু বলে রাখছি। এখানকার উষ্ণ আর্দ্র বাতাস, সমুদ্র থেকে যে বাতাস ধীরে 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 হালকা উপরে উঠতে থাকে, এবং উপরে উঠে কি হয়ে যায়, ঘনীভবন ঘটে। ঘনীভবনের পর সেই স্থানে বৃষ্টিপাত ঘটায়, সিম্পল ব্যাপার। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। এবার এটা পড়ার চান্স পেয়েছে। শৈলক্ষেপ বৃষ্টিপাতে কি হয়, ঊর্ধ্বগামী বাতাস, সমুদ্র থেকে যে বাতাস যাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সেই বাতাস পর্বতের ঢালে বাধা পায়, বাধা পেয়ে উপরে উঠে। যে ঢালটাতে বাধা পাচ্ছে তাকে বলা হয় প্রতিবাত ঢাল। প্রতিবাত ত দেবে কিন্তু, হ্যাঁ, প্রতিবাত ঢাল, সেখানে বাধা পেয়ে উপরে উঠছে এবং বৃষ্টিপাত এই ঢালেই ঘটাচ্ছে, প্রতিপাতের ঢালেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার বৃষ্টিপাত হওয়ার পর, বৃষ্টি হওয়ার পর সেই হালকা যে মেঘ, যেখানে কিন্তু জলীয় বাষ্প নেই, সেই মেঘ পরের ওই দিকের ঢালে অর্থাৎ অনুপাত ঢালের দিকে পৌঁছাচ্ছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, ফাঁকা, জলীয় বাষ্প নেই। তাই সেই জায়গাটাকে বলে বৃষ্টির ছাই অঞ্চল। জায়গাটাকে কি বলে, বৃষ্টির ছাই অঞ্চল। কোথায় ধাক্কা মারছে, প্রতিবাদ ঢালে। কোন ঢালে বৃষ্টি হচ্ছে, প্রতিবাদ ঢালে। আর কোন ঢালে বৃষ্টি হচ্ছে না, অনুপাত ঢালে। জায়গাটাকে কি বলছে, বৃষ্টির ছাই অঞ্চল। যদি এটাকে চেরাপুঞ্জি বলো, এদিকের ঢালটাকে, একটা উদাহরণের জন্য বলছি, তাহলে এই ঢালটাকে শিলং বলতে হবে। শিলং বলতে হবে। ক্লিয়ার? ঘূর্ণপাতে কি হয়, একটা সীমান্ত বা প্রাচীর তৈরি হয়, এর ফলে শীতল বায়ু, ঠান্ডা উষ্ণ বায়ু সেই সীমানাকে অতিক্রম করে এবং সেখানে ঘূর্ণবায়ুজনিত বৃষ্টিপাত হয়। জলবায়ু সম্পর্কে তোমাদেরকে এই সামান্য ধারণাগুলো রাখতে হবে। আমার এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। কি বললাম, নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষরেখার কাছাকাছি যে জলবায়ু দেখতে পাওয়া যায় এটাকে নিরক্ষীয় জলবায়ু। যে জায়গাগুলো ইন্ডিকেট করা আছে এই জায়গাতে নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। আফ্রিকার এই অংশটা, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, ব্রাজিল ওই জায়গাটা, আর এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সংযোগ, মানে যে জায়গাটা হচ্ছে গুয়াতামালা, তার পানামা, হন্ডুরাস, এই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাতে দেখতে পাওয়া যায়। ভারতে দেখতে পাওয়া যায় না, এই দ্বীপগুলোতে এখানে দেখতে পাওয়া যায়, অর্থাৎ লাওস, কম্বোডিয়া, এই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। এখন এই জলবায়ুর বৈশিষ্ট্য কি, এখানে সবসময় গ্রীষ্মকাল, ঠিক 3টে 3:30 হবে
4টে হবে, আকাশ কালো করে আসবে, কিউমুলো নিম্বাস মেঘে পুরো আকাশ ঢাকা পড়ে যাবে, ঝমঝম করে জল হবে। তাই 4 o'clock রেন বলে। 4 o'clock মানে 4টার সময় বৃষ্টি, ওই সময় হবে, প্রায় অনেকক্ষণ বৃষ্টি হবে, তারপর রোদ ঝলমলে আকাশ, রাতের বেলা যেমন হয় সেরকম পরিষ্কার আকাশ, দিনের বেলাতেও পরিষ্কার, প্রায় প্রচুর গরম, আবার 3 সাড়ে 3 হবে বৃষ্টিপাত। অর্থাৎ ওই গ্রীষ্ম আর ওই বিকেল দিকে জল, এরকমই এক ধরনের বলতে পারো আবহাওয়া এখানে চলে। আর এর জন্য গাছেদের খুব প্রিয় এই আবহাওয়াটা। এখানে বড় বড় জঙ্গল গড়ে উঠেছে, সেলভা বলো, আমাজন বলো, সব জায়গাতেই গড়ে উঠেছে, এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারে না। বোঝা গেছে? সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ একটা গাছ আর একটা গাছের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ধরে থাকে, উপরটা পুরো ছাদের মতন হয়ে যায়, চাঁদো বা কেনোপি গঠন করে উপরে। তো এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় এইখানে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জলবায়ু, আমরা যেখানে থাকি, মানে মৌসুমী জলবায়ু। মৌসুমী একটা আরবি শব্দ, এর অর্থ হলো ঋতু অর্থাৎ। আর মৌসুমী জলবায়ু হচ্ছে খামখেয়ালিপনা। ঠিক তোমরা যেমন করে এতদিন পড়েছো, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো আবার কালকে এক্সাম আছে ধরো সারা রাতই পড়ে নিয়েছো, কখনো আবার পড়ানি। তাই আমাদের এই মৌসুমী জলবায়ু হচ্ছে খামখেয়ালিপনা। কখনো বেশি বৃষ্টিপাত হয়, কখনো সময়ের আগে চলে আসে, কখনো বৃষ্টির সময় বৃষ্টি নেই, অনাবৃষ্টি, সময়ের পরে বৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? এই এই জলবায়ুতে শীতকাল এবং গ্রীষ্মকালে বাতাসের যে দিক, বয়ে যাওয়ার দিক পরিবর্তিত হয়। শীতকালে উত্তর পূর্ব দিকে এবং গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। এগুলো ভারত বাংলাদেশ ছাড়াও এই ব্রাজিলের কিছু অংশটা, ভেনেজুয়েলার কিছু অংশ, এই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। আর এটার একটা গুরুত্বপূর্ণ জলবায়ু হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ু, আসলে মূল জলবায়ুটা ভূমধ্য সাগরকে কেন্দ্র করেই হয়েছিল। তবে এরকম আরো 2-1টা জায়গায়, ক্যালিফোর্নিয়া জায়গাগুলো, অস্ট্রেলিয়ার নিচে কিছু অংশ দেখতে পাওয়া যায়, এখানে দেখতে পাওয়া যায়। তো এই আফ্রিকার নিচের অংশে দেখতে পাওয়া যায়। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি না, এখানে প্রধান বৈশিষ্ট্য আমাদের জলবায়ুর উল্টো জিনিসটা হয়। মানে কি রকম? আমাদের এখানে গ্রীষ্মকালে বেশি বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না। আমাদের এখানে শীতকালটা শুষ্ক, ঠোঁট ফাটিয়ে দেয়, বাতাসে জলীয়বাষ্প নেই বললেই চলে। গ্রীষ্মকালে আমাদের এখানে বৃষ্টিপাত হয়। এদের গ্রীষ্মকালটা আমাদের বেশি হয়, স্থায়ী মনে হয় সবসময় গ্রীষ্মকাল, শীতকালটা কম, এই এলো তো গেল। এখানে ঠিক উল্টো ব্যাপারটা হয়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয় এই জায়গাগুলোতে, গ্রীষ্মকালে সেরকম হয় না। তবে জায়গাগুলো গ্রীষ্মকালে অধিকাংশ সময়টা বেশ রোদ ঝলমলে আবহাওয়া থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবহাওয়াটা। তাই ভালো ভালো জায়গায় সিনেমার শুটিং বলতে ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া জায়গাটা, ক্যালিফোর্নিয়াতে এখানে হলিউড গড়ে উঠেছে, ভালো জলবায়ু। তো তোমাকে কি করতে হবে, 3টে যে জলবায়ু বললাম, মৌসুমী জলবায়ু বললাম আমাদের জলবায়ু, আমাদের ভারতবর্ষের জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু বললাম, আর কি বললাম, আর বললাম নিরক্ষীয় জলবায়ু। এই 3টের বৈশিষ্ট্য খুব ভালো করে তোমাকে করে নিতে হবে, একটা কাজে লাগবে। আমি সাজেশনও দিয়েছি বৈশিষ্ট্য। এখন তোমরা জানতে চাইবে, জানি, বললে 3টের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট স্যার বলে দিন। 3টে ইম্পর্টেন্ট, 3টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পড়ার চান্স কোনটা? মৌসুমী জলবায়ু, আমাদের জলবায়ু এবছরের জন্য মৌসুমী। যদিও এরকম বলা যায় না যে কোনটা বেশি, তো মৌসুমীটা একটু ভালো করে রাখবে, বাকিগুলো সবগুলো করে রাখবে, বলা যায় না। তো আপাতত আমার এই ভিডিও আজকে এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। সবাই সাবস্ক্রাইব যারা করোনি এখনো পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখেছো, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিও নিয়ে, পরের দিনই চলে আসবে তোমাদের ভিডিও। তোমরা চটপট লাইক করে দাও,